হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার হচ্ছে ভাই রাসায়নিক পরিবর্তনের মেবি লাস্ট লেকচার। আচ্ছা, মেবি কেন বলতেছি, কারণ হচ্ছে আজকে আমরা কয়েকটা ম্যাথ করব আর হচ্ছে যে ভাই লাস্টে আমাদের কিছু থিওরি বাকি আছে। সো যদি হচ্ছে আমাদের সাথে সময় না থাকে একদমই, তখন হচ্ছে আমরা থিওরিটা নেক্সট ক্লাসে হয়তো কভার করব, কিন্তু আমরা আজকে ম্যাক্সিমাম ট্রাই করব যে তোমার হচ্ছে ভাই থিওরিটা শেষ করে দেওয়ার, মানে আজকে পুরোপুরি লেকচারটা, পুরো চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার আজকে আমি ম্যাক্সিমাম ট্রাই করব। সো দেখা যাক কতটুকু কি হয় ভাই। সো এটা হচ্ছে আমার এখানে ফেসবুক গ্রুপ, তুমি চাইলে এখানে জয়েন দিতে পারো, আমরা এখানে আমাদের সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ওকে, তো আজকের লেকচারটা দেখার আগে অবশ্যই অবশ্যই তোমার আগের লেকচারগুলো দেখে আসতে হবে ভাই, কারণ আমরা আগের লেকচারের ভিত্তিতে কিন্তু ম্যাথগুলো করতেছি। আচ্ছা, তাহলে চলো আমরা প্রথমে একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। দেখো এখানে আমাকে বলছে কি, এই ম্যাথটা আমাকে বলতেছে প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড এবং H2O এদের গঠন এনথালপি যথাক্রমে এত এবং এত। তার মানে তোমার অলরেডি কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে দেখো তো, তোমার অলরেডি কোয়েশ্চেনের মধ্যে দেওয়াই আছে এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এইটার গঠন তাপ কত, এটা তোমার কোশ্চেনে দেওয়াই আছে। তার কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ এটা দেওয়া আছে কত ভাই, -393.5 কিলো জুল দেওয়া আছে। আর এখানে আরেকটা কি দেওয়া আছে, পানির গঠন তাপ, অর্থাৎ হুবহু সেম জিনিস এখানে দেওয়া আছে, জাস্ট এখানে পানি বলে দিচ্ছে এটা, রাইট? তার মানে আরেকটা জিনিস দেওয়া আছে কি দেখো তো, পানির গঠন তাপ। তাহলে আসলে জাস্ট আমরা এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে কি করে দিই, পানি করে দিই, আর এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিই। ওকে, তাহলে চলো আমরা করে দিই এটা। তাহলে এখানে হচ্ছে যে পানির H2O এটার গঠন তাপ কত ভাই, -286 কিলোজুল দেওয়া। ওকে, এরপরে তোমাকে বলছে কি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল ইথানলের দহন বিক্রিয়ার এনথালপি হচ্ছে এত। তাহলে তরল ইথানলের সংকেত আমরা সবাই জানি ভাই, না জানলে আসলে দেখে নি। ইথানল সংকেতটা কি, ইথানল হচ্ছে তোমার একটা অ্যালকোহল, আর এখানে যেহেতু ইথ আছে তার মানে 2 কার্বনের অ্যালকোহল, অর্থাৎ ইথানলের সংকেত হচ্ছে CH3CH2OH। এটা তোমরা 9-10 থেকে জানো, আর যারা জানো না তারা এখন দেখে ফেললা। সো এটা হচ্ছে তোমার কি বলতো ভাই, এটা হচ্ছে তোমার ইথানলের সংকেত। এখন তোমার কোশ্চেনে কি দেওয়া আছে, এই ইথানলের দহন বিক্রিয়ার এনথালপি দেওয়া আছে এত। তাহলে চলো আমরা ইথানলের দহন বিক্রিয়াটা লিখি। ইথানলের দহন বিক্রিয়া কি হবে, CH3CH2OH। আর দহন বিক্রিয়া মানে কি, কার সাথে রিয়াকশন করা হয়, O2 এর সাথে রিয়াকশন করানো। আর রিয়াকশন করলে কি হয় ভাই, যদি আমরা রিয়াকশন দেখি, তো আমরা তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে দেখো এখানে ইথানল যেটা আছে না, এটা কিন্তু একটা হাইড্রোকার্বনের একটা জাতক। কেন, কারণ এখানে হাইড্রোজেন আছে এবং কার্বন আছে। তো হাইড্রোকার্বনের মানে যৌগ, হাইড্রোকার্বন যুক্ত যৌগ অথবা হাইড্রোকার্বনের যারা জাতক আছে, এদেরকে ভাই দহন বিক্রিয়া করলে কি হয়, এদেরকে দহন বিক্রিয়া করলে তোমার এখানে কার্বন ডাইঅক্সাইড এবং তোমার কি তৈরি হবে বলো তো, পানি তৈরি হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন কার্বন ডাইঅক্সাইড কয়টা তৈরি হবে দেখো তো, এখানে বাম পাশে কার্বন আছে কয়টা ভাই, 2টা। তাহলে অবভিয়াসলি তোমার এই পাশে কার্বন থাকবে কয়টা, 2টা থাকবে। তো তোমার এই পরে খেয়াল করে দেখো, বাম পাশে হাইড্রোজেন আছে কয়টা, এখানে 3টা, 5টা, মোট এখানে 6টা। তাহলে এখানে আছে H2O, তাহলে তোমার এখানে কি দেওয়া লাগবে, একটা আগে 3 দেওয়া লাগবে ভাই, রাইট? এরপরে দেখো তোমার এখানে ডান পাশে, এখানে এখানে অক্সিজেন আছে 4টা, এখানে আছে 3টা, মানে মোট 7টা অক্সিজেন আছে। এখানে একটা অক্সিজেন অলরেডি আছে, তাহলে এখানে করে দেওয়া লাগবে ভাই, 3 দেওয়া লাগবে। আর এই যে পুরোপুরি যে দহন বিক্রিয়া, এটার হচ্ছে ভাই তোমার ডেল্টা H দেওয়া আছে। দহন বিক্রিয়ার এনথালপি কত, তোমার এখানে দেওয়া আছে -1366.9 কিলোজুল দেওয়া। জিজ্ঞেস করা হয়েছে এই যে তরল ইথানলের গঠন এনথালপি নির্ণয় করো। দেখো এদের কিন্তু তুমি গঠন এনথালপি গুলো জানো, তাহলে তোমাকে এই যে তরল ইথানল যেটা আছে, এটার কি বের করতে বলছে, গঠন এনথালপি কত সেটা বের করতে বলছে। অক্সিজেনের গঠন এনথালপি তুমি জানো 0 হয়, এটার গঠন এনথালপি অলরেডি দেওয়া আছে, এটার গঠন এনথালপি অলরেডি দেওয়া আছে। তার আমরা গঠন এনথালপি দিয়ে যখন আমরা ডেল্টা H এর ফর্মুলা লিখি, তখন কত হয় ভাই, উৎপাদ মাইনাস বিক্রিয়ক হয়। যদি আমরা সবার এখানে গঠন এনথালপিটা ইউজ করি, তাহলে উৎপাদ মাইনাস বিক্রিয়ক কখন হয়, যখন আমরা সবার এখানে কি ইউজ করি, গঠন এনথালপি। তো এখানে আমাকে বলো একটু করে, উৎপাদ তোমার এখানে কি আছে ভাই, কার্বন ডাইঅক্সাইড 2টা আছে। সো 2 দিয়ে ডেল্টা H অফ এখানে কি দাও, কার্বন ডাইঅক্সাইড, প্লাস 3 দিয়ে এখানে তুমি কি দাও, ডেল্টা H অফ পানি দাও। ওকে, এটা দেখলো তোমার উৎপাদের পার্ট। এরপর তোমার এখানে বিক্রিয়কের পার্টে কি আছে ভাই, ডেল্টা H অফ ইথানল, অর্থাৎ CH3CH2OH আছে, প্লাস 3 টাইমস ডেল্টা H অফ অক্সিজেন আছে, রাইট? তাহলে এখানে দেখো, এখানে ডেল্টা H দেওয়া আছে কত, কোশ্চেন অলরেডি -1366.9 দেওয়া। 2 ইন্টু ডেল্টা H অফ কার্বন ডাইঅক্সাইড সেটা কত, -393.5 দেওয়া, প্লাস 3 ইন্টু ডেল্টা H অফ পানি H2O সেটা কত, -286 দেওয়া, মাইনাস এই যে ডেল্টা H অফ এটা আমাকে বের করতে হবে, অর্থাৎ CH3
CH2 OH এরটা বের করতে হবে, আর এটা কত হবে? 0 হবে, কারণ অক্সিজেন তো মৌল, তো এই জন্য আমরা জানি মৌল বা মৌলিক অণুগুলো কত হয়? 0 হয়। যৌগ থাকলে সেটা 0 হবে না। তাহলে তুমি যদি এদিক ওদিক আনো, তাহলে তোমার এখান থেকে ক্যালকুলেশন করলে কি বের হয়ে যাবে? এই যে তরল ইথানল যেটা আছে এটার গঠন তাপ কত সেটা বের হয়ে যাবে। এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে আসো ক্যালকুলেশন করি। -2 ইন্টু 393.5 -3 ইন্টু 286, আর এখানে প্লাস 1366.9। তো যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে যে আমার রেজাল্ট আসতেছে তোমার এখানে মাইনাস মাইনাস 278.1 কিলো জুল। একক কি হবে? একক হবে কিলো জুল, কারণ এখানে বাদ বাকি সবার একক কিলো জুলে দেওয়া আছে। সো এটা যেটা আসছে এটা হচ্ছে আমার এখানে আনসার আসছে। ওকে, এটাই হচ্ছে আমার তরল ইথানলের তোমার কি বলতো ভাই গঠন তাপ। এটা হচ্ছে আমার এখানে আনসার। আশা করি এটা একটা বুঝতে পারছো ভাই। তাহলে চলো আসলে নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ দেখে আমাদের এখানে কি বলতেছে। আমার এখানে বলতেছে, দেখো আমার এখানে বলা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং মিথেনের গ্যাসের প্রত্যেকের 1 মোল করে দহন করতে এত কিলোজুল, এত কিলোজুল এবং এত কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। প্রতিটা গ্যাসের 1.5 গ্রাম দহনে কত কত তাপ উৎপন্ন হবে। খুবই সিম্পল একটা অঙ্ক। তাহলে চলো আমরা এখানে দেখি কোয়েশ্চনে তোমাকে বেসিক্যালি কি বলছে। এখানে কোয়েশ্চনে দেখো কার্বনের ব্যাপারে কি বলা আছে তোমার এখানে। কার্বনের ব্যাপারে দেখো কি বলছে তোমার এখানে। কার্বনের ব্যাপারে বলতেছে কার্বনের তুমি হচ্ছে যে 1 মোলকে দহন করতে কতটুকু তাপ উৎপন্ন হয়েছে? এতটুকু। তাহলে এখানে দেখো এখানে বলছে কি 1 মোল কার্বন। তো 1 মোল কার্বন মানে কয় গ্রাম ভাই বলো তো? 12 গ্রাম। তাহলে 1 মোল কার্বন যেটাকে আমরা বলতে পারি 12 গ্রাম দহনে, 1 মোল কার্বন দহনে উৎপন্ন তাপ কতটুকু দেওয়া আছে তোমার এখানে? 394 কিলোজুল, রাইট। এখন তোমাকে বলছে যে প্রত্যেকটা গ্যাসের 1.5 গ্রাম দহনে। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং 12 গ্রাম দহন হচ্ছে এতটুকু। ঐকিক নিয়ম করো, জাস্ট 1.5 গ্রাম দহনে উৎপন্ন তাপ কত হবে ভাই? এই যে 394 ইন্টু তুমি এখানে 1.5 করো, ডিভাইডেড বাই তুমি এখানে কত করে দাও? 12 করে দাও, এত কিলোজুল। জাস্ট ঐকিক, সিম্পল ঐকিক নিয়ম ভাই। এত কিলোজুল কত আসে দেখো এখানে, তাহলে ক্যালকুলেশন করলে 394 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 12। সো এটা আসছে আমার কাছে এখানে 49.25 কিলোজুল। 49.25 কিলোজুল আসছে। ওকে, সো এটা হচ্ছে আমার এতটুকু দহনে 1.5 গ্রাম দহনে উৎপন্ন তাপ। আশা করি এটা বুঝতে পারছো ভাই। দেন তোমাকে বলছে কি হাইড্রোজেনের দহনে তোমার কত, মানে সেম জিনিস। তাহলে এখানে তুমি কি বলতে পারো? আমি জাস্ট এখানে তাহলে এটা কপি করি। জাস্ট এখানে আমি কার্বন, তো তাহলে এই সেম কাজটা আমরা হচ্ছে হাইড্রোজেনের জন্য করব। হাইড্রোজেন, আচ্ছা। তাহলে এখন দেখো হাইড্রোজেনের জন্য যদি আমরা করতে চাই, তাহলে আমরা হাইড্রোজেনের জন্য কি করব? এখানে জাস্ট আমরা এটাকে কপি করে আনি। হ্যাঁ, তাহলে চলো এখানে জাস্ট আমরা চেঞ্জ করা লাগবে, এখানে চেঞ্জ করা লাগবে, এখানে চেঞ্জ করা লাগবে, এখানে চেঞ্জ আসবে, আর আমার রেজাল্টে চেঞ্জ আসবে। ওকে, চলো আমরা তাহলে চেঞ্জটা করি। দেখো তোমার তাহলে এখানে বলছে কি যে হাইড্রোজেন, হাইড্রোজেনের 1 মোল। এখন হাইড্রোজেনের 1 মোল নর্মালি দেখো 1 মোল কার্বন কিন্তু শুধু সি হিসেবে থাকে, কিন্তু 1 মোল হাইড্রোজেন কিভাবে থাকে? H2 হিসেবে থাকে। কারণ হাইড্রোজেনটা অলওয়েজ কি হিসেবে থাকে? H2 হিসেবে থাকে। কার্বন কিন্তু শুধুমাত্র সি হিসেবে থাকে। তাহলে H2 তোমার আণবিক ভর কত হবে? 2 গ্রাম হবে। তাহলে 1 মোল H2 মানে 2 গ্রাম দহনে তোমার উৎপন্ন তাপ কত হবে? 286 কিলোজুল। তাহলে 1.5 গ্রাম তোমার হচ্ছে যে ভাই H2, এই হাইড্রোজেন, এখানে কার্বন ছিল, দহনে তোমার এখানে উৎপন্ন তাপ তাহলে কত হবে ভাই? জাস্ট সিম্পল ঐকিক নিয়ম করো। তাহলে এখানে কত হবে দেখো, 286 ইন্টু তাহলে 1.5 হবে, আর এখানে ডিভাইডেড বাই 2 দিয়ে ডিভাইড হবে। তাহলে যদি ক্যালকুলেশন করো এখানে 286 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 2, সো তোমার এখানে রেজাল্ট আসবে 214.5 কিলোজুল তোমার এখানে তাপ উৎপন্ন হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। 214.5 কিলোজুল তোমার এখানে তাপ উৎপন্ন হবে। এখন সেম কাজটা আমরা কার জন্য করবো ভাই? সেম কাজটা দেখো আমরা মিথেন গ্যাসের জন্য করব। তাহলে চলো এই জিনিসটাকে আমরা এখানে কপি করি। এটাকে চলো আমরা কপি করে নামাই তাহলে। হ্যাঁ, আসলে তাহলে আমরা এটাকে জাস্ট এখানে কি চেঞ্জ করবো ভাই? এটাকে আমরা মিথেন করে দিব হাইড্রোজেনের জায়গায়। এটা আমরা CH4 করে দিব, CH4 করে দিব। এটা জাস্ট চেঞ্জ করে দিব, এটা চেঞ্জ করে দিব, রেজাল্ট আমার এখানে চেঞ্জ আসবে। আশা করি এটা তো বুঝতেই পারতেছো এখানে। তাহলে এখানে দেখো আমাকে বলছে মিথেনের কথা, রাইট? মিথেনের কথা বলছে, তার মানে এখানে হচ্ছে আমরা এরপরে মিথেন গ্যাসের জন্য হিসাব করব। মিথেন, আচ্ছা। তাহলে 1 মোল মিথেন মানে মিথেনকে আমরা কিভাবে লিখি? CH4। তো 1 মোল মিথেন মানে কতটুকু ভাই? 16 গ্রাম, কারণ কার্বন একটা 12 গ্রাম,
4টা হাইড্রোজেন 4 গ্রাম, তাহলে 16 গ্রাম। তো 1 মোলে তোমার দহনে কতটুকু তাপ উৎপন্ন হয়েছে? 890 কিলোজুল। তাহলে নর্মাল যদি তুমি ঐকিক নিয়ম করো তাহলে কত আসবে দেখো, এই যে 890 এর সাথে তোমার তাহলে 1.5 গুণ হবে, আর এখানে তোমার তাহলে 16 দিয়ে ডিভাইড হবে। তাহলে যদি ক্যালকুলেশন করো, এটা 890 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 16। সো এটা তোমার এখানে আসা উচিত যে আমার এখানে আসছে 83.73, সরি 4375, 83.4375 গ্রাম, সরি গ্রাম না কেজি, সরি কেজি বলছে, কিলো জুল, সরি ভাই, এটা হবে এত কিলো জুল। সো এটা তোমার এখানে হচ্ছে আনসার। আশা করি এটা বুঝতে পারছো, এই ম্যাথটা ইজি ম্যাথ ছিল এটা অনেক। আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে আসো, নেক্সট মনে হয় এটা ইজি ম্যাথই হবে, চলো আমরা করি আসো এটাকে। বলছে কি দেখো, একটি বিক্রিয়া তাপ রাসায়নিক সমীকরণ হচ্ছে এটা। তো ফার্স্ট কোয়েশ্চেন করছে বিক্রিয়াটা কি তাপ হারি নাকি তাপ উৎপাদী। চলো আমরা তাহলে আগে বিক্রিয়াটা লিখি আসো। 1 নম্বর বিক্রিয়াটা দেখি, যেমন বিক্রিয়াটা দেওয়া আছে কি, 2 নাইট্রোজেন গ্যাসীয় অবস্থা, অক্সিজেন গ্যাসীয় কন্ডিশন, আর এখান থেকে প্রডিউস হচ্ছে তাহলে তোমার এখানে 2N2O। 2N2O এটা হচ্ছে তোমার গ্যাসীয় কন্ডিশন তৈরি হচ্ছে, আর এখানে ডেল্টা এইচ দেওয়া আছে কতটুকু, 163.2 কিলো জুল পার মোল দেওয়া। সো ফার্স্ট কোয়েশ্চেন করছে এখানে তাপ হারি নাকি তাপ উৎপাদী। এখানে ডেল্টা এইচটা কি, ডেল্টা এইচটা পজিটিভ না, তার মানে ডেল্টা এইচ গ্রেটার দেন 0। তাহলে ডেল্টা এইচ যদি গ্রেটার দেন 0 তাহলে বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা তাপ হারি হবে। আমরা সবাই জানি যদি ডেল্টা এইচটা পজিটিভ হয় তাহলে কি হয়, বিক্রিয়াটা তাপ হারি হয়, রাইট। আর নেগেটিভ হইলে না সেটা তাপ উৎপাদী হয়, এটা তো আমরা সবাই জানি। সো এটা আমার একটা আনসার চলে গেছে। এরপরে দেখো কোয়েশ্চনটা তোমায় কি বলছে, যে স্থির চাপে তুমি যদি 4.4 গ্রাম যদি নাইট্রোজেন N2O উৎপন্ন হয় তাহলে এনথালপির পরিবর্তন কত হবে, এটা তোমাকে বের করতে বলছে। এটাও দুনিয়ার ইজি ম্যাথ। চলো জিনিসটা আমরা এটা করার ট্রাই করি। সো এই অঙ্কটা করার আগে চলো আমি তোমাদেরকে একটা জিনিস ধারণা ক্লিয়ার করে দিই, মানে এই অঙ্কগুলোতে একটা জায়গায় মানুষজন একটু মিস্টেক করে, ধরতে ভুল করে। হ্যাঁ, এই অঙ্কটা চলো আমি তোমাকে ক্লিয়ার করে দিই একটু করে। এখানে আমি একটা কাজ করি, যে এই প্রবলেমটাকে আমি একটু কপি করি, এখানে আমি তোমাকে বুঝাই দিই এখানে আসলে ম্যাক্সিমাম মানুষজন ইজি অঙ্ক জিনিসটা কোথায় ভুল করে। দেখো এই লাইনটাকে আমি দুইভাবে লিখতে পারতাম, এই লাইনটাকে আমি দুইভাবে লিখতে পারতাম। একটা হচ্ছে যে এখানে কিলোজুল পার মোল দিতে পারতাম, আর এখানে কিলোজুল দিতে পারতাম অনলি। দুইটার মধ্যে ডিফারেন্সটা খুব ভালো করে লক্ষ্য করি আসো। এই দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে চলো আমরা এটাকে খুব ভালো করে লক্ষ্য করি। যেমন এখানে দেখো, ফার্স্ট অফ অল এখানে আমরা চলো আগে নিচেরটা একটু ক্লিয়ার করি। নিচেরটা দেখো, এখানে তোমাকে কি দিছে ভাই, নিচেরটাতে এখানে দেওয়া আছে যে 2N2 গ্যাস আর অক্সিজেন গ্যাস রিয়াকশন করে 2NO2 তৈরি হচ্ছে, আর এখানে ডেল্টা এইচ হচ্ছে 163.2 কিলো জুল। এটার মানেটা হচ্ছে যে, এটা মানেটা হচ্ছে যে 2 মোল N2O তৈরি করতে এত কিলো জুল তোমার এখানে তাপ উৎপন্ন হয়েছে, সরি তাপ, তাপ হারি মানে তাপ গ্রহণ হয়েছে আর কি। হ্যাঁ, তাপ হারাইছে জিনিসটা এখানে বেসিক্যালি। তার মানে যদি এখানে পার মোল দেওয়া না থাকে তাহলে কি বোঝায়, যে যতটুকু তৈরি হয়েছে ততটুকুতে তোমার ডেল্টা এইচ কত হয়েছে। তার মানে এখানে দেখো 2 মোল তৈরি হয়েছে আর এখানে কোনো পার মোল দেওয়া নাই। তার মানে 2 মোল তৈরি করলে এই তোমার হচ্ছে যে 163.2 কিলো জুল তাপ হারাইছে, মানে যেহেতু এটা তাপ হারি। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো, এখানে এই যে সেকেন্ডটাতে কিন্তু ফার্স্টেরটাতে কিন্তু তোমার এখানে পার মোল দেওয়া আছে, অর্থাৎ এইখানে যা থাকুক না কেন সেটা তোমার বিবেচনায় আসবে না। এখানে পার মোল দেওয়া আছে, এটা মানে হচ্ছে যে 1 মোল প্রডিউস করতে এত কিলোজুল তোমার তাপ হারাইছে। তাহলে জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করে, এখানে কিন্তু ডিফারেন্স আছে দুইটার মধ্যে। যেমন এটা দ্বারা তাহলে কি বোঝাচ্ছে ভাই, এইখানে যে ডেল্টা এইচ আছে এটা দ্বারা বোঝাচ্ছে তাহলে 1 মোল N2O তৈরি করতে তোমার 163.2 কিলো জুল তাপ হারিয়েছে, যেটা তাপ হারি। ওকে, আর এখানে যেই মুহূর্তে তোমার এখানে মোল দেওয়া নাই তখন কার হিসাব আসবে, উৎপাদটার হিসাব আসবে। আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, তাহলে এখানে যদি মোল পার মোল কথাটা লেখা থাকে এটা মনে হচ্ছে যে পার মোল হিসাব হচ্ছে, অর্থাৎ এখানে কত আছে সেটা দেখার দরকার নাই। কিন্তু এখানে যদি পার মোল দেওয়া না থাকে তাহলে এখানে কত আছে সেটা ম্যাটার করে। তাহলে এখানে তাহলে নিচেরটার তাহলে মিনিং কি বোঝাচ্ছে, এই নিচেরটার তাহলে মিনিং বোঝাচ্ছে যে 1 মোল N2O তৈরি করতে, সরি 1 মোল না, 2 মোল N2O তৈরি করতে 163.2 কিলো জুল তাপ হারিয়েছে। তাহলে চলে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এগুলা তোমার অনেক মানে এগুলা হয়তো বইতে এভাবে দেওয়া নাই। সো তোমাকে এটা কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। এখন বইতে দেওয়া নাই বলে তুমিও পড়বা না, বইতে দেওয়া আছে আসলে ইনডাইরেক্টলি দেওয়া আছে, তো এটা কিন্তু হবে না, তোমাকে কিন্তু পড়তে হবে। হ্যাঁ, জিনিসটা তাহলে আমি বুঝাই বলি তোমারে ভাই,
এখানে যদি কখনো ডেল্টা এইচ ইকুয়ালস টু 163.2 কিলোজুল পার মোল দেওয়া থাকে, এটার মানে হচ্ছে যে 1 মোল প্রডিউস করতে এত কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। আর এখানে যদি তোমার মোল দেওয়া না থাকে, তাহলে বুঝতে হবে উৎপাদে যত মোল তৈরি হয়েছে ঠিক তত মোল তৈরিতে কতটুকু তাপ লাগছে বা হারাইছে আর কি। ওকে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। তার মানে একটা জিনিস বুঝিয়ে আসো, পার মোল দেওয়া থাকলে কিন্তু উৎপাদের এখানে কয় মোল আছে সেটা মানে বিবেচনা আনার দরকার নাই। কিন্তু পার মোল যদি দেওয়া না থাকে এখানে, তাহলে বুঝতে হবে কি বলতো, পার মোল দেওয়া নাই, এটা মানে হচ্ছে যে এখানে যদি তোমার 3 দেওয়া থাকতো তাহলে 3 মোল তৈরিতে এতটুকু তাপ হারাইছে। কিন্তু এখানে যদি পার মোল দেওয়া থাকে, এখানে যদি 5ও দেওয়া থাকতো, আমি অলওয়েজ 1 মোলের হিসাবে করতাম, যেহেতু আমার এখানে পার মোল দেওয়া আছে। আর পার মোল যদি তাহলে দেওয়া না থাকে, তাহলে উৎপাদে যতটুকু যত মোল হবে তত মোল তৈরিটাকে আমার বিবেচনায় আনতে হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা, এটা খুবই ইম্পর্টেন্ট আলোচনা। তাহলে চলো আমরা একটা কাজ করি, এটাকে একটু নিচে নামাই, তাহলে আমরা এটাকে আসা এরপর আমি তোমাকে এটা বক্স করে দিই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন। সো এটাকে চলো আমি এখানে তোমাকে বক্স করে দিই এটা। তাহলে এটা অলওয়েজ মনে রাখবো ভাই, তোমাকে এখানে খেয়াল রাখতে হবে কিন্তু পার মোল দেওয়া আছে নাকি পার মোল দেওয়া নাই, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তাহলে আসো, এটা অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে। ওকে ভাই, তাহলে এই অঙ্কটা যদি এবার আমরা করতে চাই, দেখো এখানে আমাকে কি বলে দিছে, এখানে কিন্তু আমার পার মোল দেওয়া আছে, অর্থাৎ এখানে তাহলে কি হবে না, এই টুটা তাহলে ম্যাটার করবে না। তাহলে এখানে এখানে যেহেতু তোমার এখানে এই বিক্রিয়ার মধ্যে যেহেতু আমার এই ডেল্টা এইচ ইকুয়ালস টু 163.2 কিলোজুল পার মোল দেওয়া, অর্থাৎ এটা দ্বারা তাহলে আমরা বলতে পারি 1 মোল N2O তৈরি করতে এত কিলোজুল তাপ হারিয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে তোমার এখানে 1 মোল N2O, আর 1 মোল N2O মানে কতটুকু ভাই, আমরা সবাই জানি নাইট্রোজেন হচ্ছে যে 14 করে, আর পারমাণবিক ভর 14 কে 2 দ্বিগুণ করে 28 হয়, 28 সাথে তুমি হচ্ছে 16 যোগ করো 44 হয়। তাহলে 1 মোল বা 44 গ্রাম তোমার এখানে 1 মোল N2O তৈরিতে তাপ হারায় বা এনথালপির পরিবর্তন, আমরা বলতে পারি এটাকে, যদি এখানে এনথালপির পরিবর্তন যাইছে তাহলে তৈরিতে এনথালপির পরিবর্তন, এনথালপির পরিবর্তন কত আসবে ভাই, এনথালপির পরিবর্তন এটা কত হবে, এটা হবে তোমার হচ্ছে যে 163.2 কিলো জুল। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই, এখানে তো 2 মোল ছিল, 2 মোল দেওয়ার পরে এখানে আবার কিলোজুল পার মোল দেওয়া ছিল, তাহলে আপনি এখানে 2 মোল লিখলেন না কেন? আমরা তো বলেই দিছি এখানে পার মোল দেওয়া আছে, পার মোল দেওয়া আছে মানে কি 1 মোলের হিসাব হইছে, এখানে 2 না এখানে 5 দেওয়া থাকলো সেটা সমস্যা ছিল না। যদি তোমার এখানে পার মোল দেওয়া থাকে, তাহলে পার মোল দেওয়া থাকে মানে কি 1 মোল প্রডিউস করতে এত কিলোজুল তোমার, যেহেতু এখানে পজিটিভ আছে তার মানে তাপ হারাইছে বা এনথালপির পরিবর্তন এত ঘটছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে 1 মোলে এনথালপির পরিবর্তন আসছে এত কিলো। যদি এখন তোমার জিজ্ঞেস করছে যদি 4.4 গ্রাম তৈরি হয় তাহলে তোমার এনথালপির পরিবর্তন কত হবে, তাহলে 44 গ্রামে হচ্ছে এতটুকু, তাহলে আমি কি বলতে পারি, সুতরাং 4.4 গ্রাম N2O তৈরিতে এনথালপির পরিবর্তন কত হবে, জাস্ট সিম্পল ঐকিক নিয়ম। তাহলে দেখো, তাহলে এখানে কত হবে, এখানে হবে তোমার এখানে 163.2 ইন্টু 4.4 ডিভাইডেড বাই 44 কিলো জুল হবে, রাইট? কারণ এখানে দেখো না, জাস্ট তোমার এখানে কি হচ্ছে বলতো, সিম্পল ভাই, এখানে জাস্ট ঐকিক নিয়মের অ্যাপ্লিকেশন করতেছি আমরা, আর কোনো কিছুই না। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার কিন্তু রেজাল্ট চলে আসবে। আমরা যদি ক্যালকুলেশন করি এখানে কত আসে দেখি, 163.2 ইন্টু 4.4 ডিভাইডেড বাই 44। সো এটা আমার কাছে রেজাল্ট আসছে তোমার এখানে 16.32 কিলো জুল। তাহলে এটা আসছে আমার কাছে 16.32 কিলো জুল। তাহলে এতটুকু তোমার কি হবে ভাই, এনথালপির পরিবর্তন ঘটবে 4.4 গ্রাম তৈরিতে। তাহলে এই বিষয়গুলো একটু কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমার এখানে কিলোজুল পার মোল দেওয়া আছে নাকি নাই। আরেকটা জায়গায় লক্ষ্য রাখতে হয়, সেটা হচ্ছে যে ভাই যখন আমরা দেখবো হ্যাসের সূত্রের ম্যাথ, তখনও তো আশা করি তুমি এতটুকু পর্যন্ত এখানে আমরা সবাই আমরা বুঝতে পারছি এই 3টা ম্যাথ, এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপর এই অঙ্কটা করার জন্য বেসিক্যালি আসলে আমার হ্যাসের সূত্রগুলো লাগবে। সো চলো আমরা একটু থিওরি পার্টে চলে যাই এবং আমরা চলো থিওরি পার্ট নিয়ে একটু আলোচনা করি। সো থিওরি পার্টে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভাই তোমার ল্যাভোইসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। তাহলে চলো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো আসো, সেটা হচ্ছে ভাই তোমার ল্যাভোইসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র, ল্যাভোইসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। চলো আমরা প্রথম হচ্ছে আগে এই বিষয়টা নিয়ে ডিসকাস করব, এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব হ্যাসের সূত্রে। সো এই ল্যাপ্লাস ও ল্যাভোইসিয়ে সূত্র, যদিও সূত্রের নাম অনেক বড়, কিন্তু সূত্রটা আসলে মানে এটা আসলে খুবই সিম্পল একটা সূত্র আর কি। হ্যাঁ,
তাহলে ল্যাভোইসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র নিয়ে চলো ডিসকাস করি। এখান থেকে প্রথমে যে ইম্পর্টেন্ট কোয়েশনটা করে মেডিকেলে, সেটা হচ্ছে এই সূত্রটা কত সালে প্রবর্তন করা হয়েছিল। এই সূত্রটা প্রবর্তন করা হয়েছিল 1780 সালে। ওকে, তাহলে এই সূত্রটা কত সালে প্রবর্তন করা হয়েছে? 1780 সালে প্রবর্তন করা হয়েছে। আচ্ছা, এখন এই সূত্রের মূল উদ্দেশ্যটা কি? চলো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই একটা। সাপোজ ধরো আমার কাছে একটা বিক্রিয়ক আছে এ। এখন আমি কোনো কারণে এ থেকে তোমার হচ্ছে ভাই বি তৈরি করতেছি। আমি কোনো কারণে এ থেকে কি তৈরি করতেছি বলো তো? বি তৈরি করতেছি। এখন আমার এ থেকে বি তৈরি করার সময় ধরো একটা এনথালপির পরিবর্তন ডেল্টা এইচ, এবং এ থেকে যখন বি তৈরি হচ্ছে, সাপোজ ধরো আমার বিক্রিয়াটা হচ্ছে তোমার তাপ হারি, অর্থাৎ এবং এখানে ডেল্টা এইচ এর পরিমাণটা ধরো 150 কিলো জুল পার মোল। তাহলে এখানে কাহিনী কি হয়েছে ভাই? আমি সাপোজ ধরে নিচ্ছি আমার এখানে এ থেকে কি তৈরি হচ্ছে? বি তৈরি হচ্ছে, মানে এ বিক্রিয়ক থেকে আমার বি উৎপাদক তৈরি হচ্ছে। আর এখানে আমার তখন এটা যেহেতু তাপহারী বিক্রিয়া ধরছি আমরা, তাই ডেল্টা এসটা ধরা যাক পজিটিভ 150 কিলো জুল পার মোল আসছে। এখন কোনো কারণে আমি যদি বি থেকে যদি এ তৈরি করতে চাই, অর্থাৎ আমি যদি বিক্রিয়াটাকে যদি উল্টা করে দিই, তাহলে কি হবে? বিক্রিয়াটাকে যদি আমি উল্টা করে দিই, তাহলে এই ডেল্টা এইচ এর উপর কি ইফেক্টটা পড়বে? ডেল্টা এইচ এর এখানে এই 150 কিলো জুল পার মোল এটার কোনো ইফেক্ট পড়বে না। জাস্ট কি হবে? চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে তোমার কি হয়ে যাবে বলতো? প্লাস হয়ে যাবে। বেসিক্যালি এই জিনিসটাকেই বলা হয় ল্যাভোইসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। তার মানে ল্যাভোইসিয়ে ও ল্যাপ্লাসের সূত্র জিনিসটা যদি আমি সামারি করি, সেটা হচ্ছে কি, কোনো একটা বিক্রিয়া যখন একদিকে যখন সংঘটনের সময় যে তাপের পরিবর্তন ঘটে, বিক্রিয়াটাকে তুমি যদি বিপরীত দিকে ঘটাও, সেই ক্ষেত্রেও ওই সেম পরিমাণে তাপের পরিবর্তন ঘটবে। জাস্ট কি হবে বলতো? চিহ্ন বিপরীতমুখী হবে। এতটুকুই হচ্ছে যে তোমার ল্যাপ্লাস এবং ল্যাভোইসিয়ের সূত্র। তো এই জিনিসটা হচ্ছে একটা মানে চমৎকার আবিষ্কার। মানুষজন আসলে জানতো না যেভাবে যে উল্টাভাবে যদি করি তাহলে আসলে সেম অ্যামাউন্টের তোমার হচ্ছে হিট প্রডিউস, মানে হিটের চেঞ্জ হবে, কিন্তু জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। সো এটাকে আমরা কি বলি? ল্যাপ্লাস ও ল্যাভোইসিয়ের সূত্র। চলো আমি তোমাকে তাহলে লিখে দিই জিনিসটা। তাহলে আমরা এখানে সূত্র এখানে কি লিখবো? আমরা লিখবো এরকম যে কোনো বিক্রিয়া একদিকে সংগঠনের সময় তোমার হচ্ছে যে পরিমাণ তাপের পরিবর্তন ঘটে, বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটার সময়ও বিপরীত দিকে ঘটার সময়ও ওই একই পরিমাণ তোমার কি হবে ভাই? তাপের পরিবর্তন ঘটবে। শুধুমাত্র কি হবে ভাই? শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে। শুধুমাত্র চিহ্নের পরিবর্তন ঘটবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে তোমার কি হবে ভাই? প্লাস হবে। চলো আমি তোমাকে এক্সাম্পল দিই একটা। এটা তো আমরা নর্মালি এমন একটা মানে নিজেদের আইডিয়ার উপর দিছি। সাপোজ ধর একটা বিক্রিয়ক আছে কপার, এর সাথে ধরা যাক হাফ অক্সিজেন রিয়াকশন করে সাপোজ ধরা যাক কিউপ্রাস অক্সাইড তৈরি করে। আর এটা ধরা যাক একটা তোমার তাপ উৎপাদী, তাই ডেল্টা এসটা সাপোজ ধরা যাক -157 কিলো জুল পার মোল। তোমাকে এক্সাম্পল মুখস্থ করার দরকার নেই ভাই, জাস্ট দেখে যাও। এখন কোনো কারণে তুমি যদি বিক্রিয়াটাকে উল্টা করে সম্পাদন করো, অর্থাৎ সিইউও থেকে মানে কিউ প্লাস অক্সাইড থেকে কোনো কারণে তুমি যদি কপার এবং হাফ অক্সিজেন প্রডিউস করতে যাও, তাহলে ডেল্টা এইচটা তখন কি হবে? ডেল্টা এইচ এর ভ্যালুটা হুবহু সেমই থাকবে, 157 কিলো জুল পার মোলই থাকবে। জাস্ট চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, নেগেটিভ ছিল পজিটিভ হয়ে যাবে। দেখো এখানে কিসে, এখানে হচ্ছে ভাই তোমার পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে, আর এখানে কি হচ্ছে ভাই? নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেছে, জাস্ট চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে তোমার কি বলতো ভাই? ল্যাভোইসিয়ে এবং ল্যাপ্লাসের সূত্রের মেইন বক্তব্য এবং মেইন জিনিস আর কি। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই, এবং এই বিষয়ে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপর আসা আর একটা আমরা জিনিস দেখি, অনেক আকাঙ্ক্ষিত একটা জিনিস, সেটা হচ্ছে যে হ্যাসের, এটাকে আমরা বলি হচ্ছে তোমার এখানে হ্যাসের ধ্রুব তাপ সমষ্টিকরণ সূত্র। ধ্রুব তাপ সমষ্টিকরণ সূত্র
সমষ্টিকরণ সূত্র। আমি প্রথমেই বলে দিই ভাই, এগুলারে চাইলে অনেক জটিল ভাবে পড়ানো যায়। আমি আসলে চেষ্টা করতেছি আসলে খুব সিম্পল ওয়েতে পড়ানোর এগুলাকে তোমার। ওকে, আর আমি কোনো জটিলতা যাচ্ছি না, তোমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই তোমাকে পড়াচ্ছি ভাই। কোনো আমরা খুব বেশি ডিপেও ঢুকতেছি না, আবার একদমই যে হালকা পাতলা পড়তেছি তাও না। যতটুকু তোমার দরকার আমরা তো ততটুকুই পড়াচ্ছি। হ্যাঁ, আর এগুলোকে অনেক চাইলে কঠিন ভাবে পড়ানো যায়, আমরা চেষ্টা করতেছি খুব সহজ ভাবে পড়ানো যেন তুমি বুঝতে পারো। তাহলে আমরা এখন কি বলবো ভাই? হ্যাসের ধ্রুবতাপ সমষ্টিকরণের সূত্র। সো বেসিক্যালি এটাতে আসলে কি বলছে, চলো আমি এটাকে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। তো এটার জন্য আমি এখানে সাপোজ ধরো চারটা উপাদানকে নিচ্ছি। ধরো এ হচ্ছে আমার একটা উপাদান, সাপোজ ধরো আমার বি হচ্ছে আরেকটা উপাদান, সাপোজ ধরো সি হচ্ছে আমার একটা উপাদান, সাপোজ ধরো দেখ ডি হচ্ছে আমার আরেকটা উপাদান। তাহলে এ বি সি ডি এরা হচ্ছে আমার চারটা ভিন্ন ভিন্ন উপাদান। এখন আমার মনে ইচ্ছা করছে আমি এ থেকে বি তৈরি করব। সাপোজ আমার মনে কি ইচ্ছা করছে ভাই, আমি এ থেকে কি তৈরি করবো বলতো? বি তৈরি করব। তার মানে আমার মনে মনে আমার ইচ্ছা মন চাইছে যে আমি কি থেকে কি প্রডিউস করব, এ থেকে হচ্ছে ভাই বি প্রডিউস করব, এটা আমার মন চাইছে। অর্থাৎ তাহলে আমি এখানে কোত্থেকে কি কি কোনটা থেকে কোনটা প্রডিউস করতেছি, তাহলে আমার এখানে মেইন বিক্রিয়ক হচ্ছে এটা, আর মেইন উৎপাদ হচ্ছে আমার এটা। আমি চাইতেছি আমার এখানে এ থেকে আমি কি প্রডিউস করব, বি প্রডিউস করব। তাহলে আমি এ থেকে বি প্রডিউস করার জন্য সরাসরি লাল বোর্ডটাকে বেছে নিতে পারি, অথবা এমন হইতে পারতো, আমি এ থেকে প্রথমে সিতে গেলাম, সি থেকে প্রথমে ডিতে গেলাম, ডি থেকে আবার বিতে আসলাম, এমনও হইতে পারতো। অর্থাৎ আমি তাহলে এ থেকে বি কিভাবে কিভাবে তৈরি করতে পারি, একটা হচ্ছে ভাই আমি সরাসরি এ থেকে বি তৈরি করতে পারি, আরেকটা হচ্ছে আমি এ থেকে সিতে গেলাম, সি থেকে আমি ডিতে গেলাম, ডি থেকে হচ্ছে আমি কোথায় প্রডিউস গেলাম বলতো? বিতে গেলাম। আবার এমনও হইতে পারতো ভাই, কোনো কারণে আমি এ থেকে ডি তৈরি করলাম, আর ডি থেকে হচ্ছে আমি সরাসরি কি পেয়ে যাচ্ছি? বি পেয়ে যাচ্ছি। এমনও হইতে পারতো আমি এ থেকে ডি তৈরি করলাম, আর ডি থেকে আমি সরাসরি বি তৈরি করতেছি। আবার এমনও হইতে পারতো এ থেকে আমি সি প্রডিউস করছি, আর এই সি প্রডিউস করার পরে আমি হচ্ছে এখান থেকে তোমার কি তৈরি করে ফেলছি বলতো? সি থেকে তোমার হচ্ছে আমি বি তৈরি করছি। আবার এমনও হইতে পারতো তাহলে আমি সি থেকে তোমার এখানে বি তৈরি করছি। ওকে, সবকিছু হইতে পারতো, এখানে সবকিছু সম্ভব ছিল। তাহলে কি কি উপায় আমি তাহলে এ থেকে বি প্রডিউস করতে পারি? দেখো, এ থেকে বি তৈরির উপায় আমি যদি একটু দেখতে চাই, এ থেকে বি তৈরির আমরা কয়টা পন্থা দেখলাম, চলো আসো আমরা একটা অ্যানালাইসিস করি। তাহলে এ থেকে বি তৈরির উপায়গুলো চলো আমরা একটা অ্যানালাইসিস করি। দেখো, এমন হতে পারতো আমি সরাসরি এ থেকে তোমার কি তৈরি করতে পারতাম? বি তৈরি করতে পারতাম। আবার এমন হতে পারতো আমি প্রথমে এ থেকে সিতে গেলাম, সি থেকে ডিতে গেলাম, ডি থেকে আমি বি তৈরি করলাম। আবার এমন হতে পারতো এ থেকে ডিতে গেলাম, ডি থেকে আবার বিতে গেলাম। আবার এমন হতে পারতো এ থেকে সিতে গেলাম, সি থেকে হচ্ছে আমি বিতে গেলাম। ওকে, সবকিছু আসলে হইতে পারতো। তো এখানে তারা আমার মেইন বিক্রিয়কটা কি? মেইন বিক্রিয়ক হচ্ছে আমার এ, তাহলে মেইন বিক্রিয়ক হচ্ছে আমার এখানে, আর মেইন উৎপাদ আমার এখানে কি? মেইন উৎপাদ হচ্ছে আমার এখানে বি, মেইন উৎপাদ হচ্ছে আমার এখানে বি। আচ্ছা, এইবার আসলে আমরা হ্যাসের তাপধ্রুব সমষ্টিকরণ সূত্রটা নিয়ে আলোচনা করি। তো হ্যাসের বক্তব্য হচ্ছে যে কোনো কারণে তুমি যদি মেইন বিক্রিয়ক এবং উৎপাদকে তুমি যদি ফিক্সড রাখো, কোনো কারণে যদি তুমি মেইন বিক্রিয়ক এবং উৎপাদকে তুমি যদি ফিক্সড রাখো, তাহলে তুমি যেই পথেই যাও না কেন, তাহলে তুমি কি করো? যেই পথেই যাও না কেন তোমার প্রত্যেকটা পথেই মোট যে ডেল্টা এইচ এটা সমান হবে। তাহলে হ্যাসের সূত্রটা কি? তুমি যদি কোনো কারণে একটা বিক্রিয়ককে ফিক্সড রাখো এবং উৎপাদকও যদি ফিক্সড রাখো, তাহলে ওই বিক্রিয়ক থেকে তুমি যখন উৎপাদক প্রডিউস করবা, তুমি যেই পথেই যাও, তুমি যেই পথ দিয়েই যাও, তোমার অলওয়েজ ডেল্টা এইচটা কি থাকবে? ধ্রুব থাকবে। এই জন্যই বেসিক্যালি এটাকে কি বলা হয়? হ্যাসের ধ্রুবতাপ সমষ্টিকরণ সূত্র। অর্থাৎ তুমি যেই পথ দিয়েই যাও, তোমার অলওয়েজ ডেল্টা এইচটা কি থাকবে? ধ্রুব থাকবে। অর্থাৎ সাপোজ ধরো তুমি এ থেকে বিতে যাওয়ার সময়, সাপোজ ধরা যাক তোমার এ থেকে বিতে যাওয়ার সময় তোমার এখানে ধরো এই যে ডেল্টা এইচটাকে আমরা লিখতেছি ডেল্টা এইচ অফ এ বি, এটাকে ধরো আমরা লিখতেছি ডেল্টা এইচ অফ এ সি, সাপোজ এটাকে আমরা লিখতেছি ডেল্টা এইচ অফ সিডি, এটাকে সাপোজ আমরা লিখতেছি ডেল্টা এইচ অফ ডিবি, আর এটাকে আমরা সাপোজ লিখতেছি ধরো ডেল্টা এইচ অফ সিবি। তাহলে হ্যাসের সূত্র বলতেছে তুমি সাপোজ ধরো এ থেকে বিতে গেছো, তখন ধরো তোমার ডেল্টা এইচ আসছে, তাহলে ফার্স্টে ডেল্টা এইচটা তাহলে কার সমান আসছে? এই যে ডেল্টা এইচ অফ এ বি এর সমান আসছে, তাই না? তুমি যখন এ থেকে বিতে সরাসরি গেছো, এই যে ডেল্টা এইচ, তখন ডেল্টা এইচ অফ এ বি আসছে জাস্ট। এবার তুমি যদি সেকেন্ড পথটা ফলো করে যাইতা,
তাহলে এই ক্ষেত্রে তোমার ডেল্টা এইচ কত আসতো? এইটা ডেল্টা এইচটা কার সমান হবে দেখো তো, এই যে ডেল্টা এইচ অফ এসি প্লাস ডেল্টা এইচ অফ সিডি প্লাস ডেল্টা এইচ অফ ডিবি। তারপর তুমি যদি থার্ড পথে যাইতা, অর্থাৎ তখনই তো ডেল্টা এইচ অফ এডি, দেখো এটাকে আমরা লিখতে পারি ডেল্টা এইচ অফ এডি প্লাস ডেল্টা এইচ অফ ডিবি। তারপর তুমি যদি ওই যে হলুদ পথটা দিয়ে যাইতা, তাহলে ডেল্টা এইচ কার সমান হইতো তখন? ডেল্টা এইচ অফ এসি প্লাস ডেল্টা এইচ অফ সিবি। সো বেসিক্যালি এটাকে কি বলা হচ্ছে বলতো, এই যে তোমার হ্যাসের তাপধ্রুব সমষ্টিকরণ সূত্র। মানে তুমি যদি বিক্রিয়ক এবং উৎপাদকে ফিক্স করে ফেলো, তোমার যদি একটা এটাও যদি ফিক্স থাকে, এটাও যদি তোমার ফিক্সড থাকে, তাহলে তুমি যেই পদ দিয়েই বিক্রিয়ক থেকে উৎপাদক তৈরি করো না কেন, তোমার অলওয়েজ ডেল্টা এইচ এর ভ্যালুটা কি থাকবে ভাই? অলওয়েজ ডেল্টা এইচ এর ভ্যালুটা ধ্রুব থাকবে। এই জন্য এই সূত্রের নাম হচ্ছে যে হ্যাসের ধ্রুবতাপ সমষ্টিকরণ সূত্র। তো যদি এই সূত্র আমি তো তোমাকে বুঝাই দিলাম সূত্র আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়। তো যদি আমরা এটার সংজ্ঞা লিখতে চাই, তাহলে আমরা সংজ্ঞা এখানে কি লিখবো? আমরা লিখবো এরকম যে কোনো বিক্রিয়ায়, আমরা তোমাকে যদি পরীক্ষা লিখতে পারি তাহলে আমরা এটা লিখবো যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদক যদি ফিক্সড থাকে, মানে চেঞ্জ না হয়, ফিক্সড থাকে, তবে ওই বিক্রিয়ায় শক্তির রূপান্তর সর্বদা সমান থাকে। এই কথাটার অর্থ হচ্ছে, তাহলে আমরা লিখবো অর্থাৎ যে পদ দিয়েই বিক্রিয়ক থেকে উৎপাদে যায় না কেন, যে পদ দিয়েই বিক্রিয়ক থেকে উৎপাদে যায় না কেন, তোমার কি থাকবে ভাই? ডেল্টা এইচ সর্বদা ধ্রুব থাকবে। ওকে, অর্থাৎ তুমি যেই পদ দিয়ে যাও না কেন, তোমার ডেল্টা এইচ অলওয়েজ কি থাকবে ভাই? ধ্রুব থাকবে। বেসিক্যালি এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলতেছি তোমার এখানে হ্যাসের তাপধ্রুব সমষ্টিকরণ সূত্র। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে যে এই ম্যাথগুলো করি আসো। এরপর এগুলো আসলে বেসিক্যালি হ্যাসের তাপধ্রুব সমষ্টিকরণের কয়েকটা অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশন করে চলো আমরা দেখি আসো এই ম্যাথটা আমাকে এখানে কি বলতেছে, চলো আমরা এখানে দেখি। সো এখানে ফার্স্টে দেখো আমার এখানে কি বলতেছে, নিচে প্রদত্ত তাপ রাসায়নিক বিক্রিয়াগুলোর সাহায্যে C2H4 প্লাস HCl, এটা থেকে তোমার হচ্ছে কি প্রডিউস করা লাগবে? C2H5Cl। এই বিক্রিয়াটির বিক্রিয়া এনথালপি তোমাকে বের করা লাগবে। তার মানে এখানে তোমার দেখো কোয়েশ্চনের মধ্যে তোমাকে এখানে তিনটা বিক্রিয়া দেওয়া আছে। অর্থাৎ ধরো এটা হচ্ছে তোমার 1 নাম্বার বিক্রিয়া, তাহলে এখানে আমার দেখো সাপোজ কোনো কারণে এটা হচ্ছে আমার এখানে কি ভাই 1 নাম্বার বিক্রিয়া, ধরো এটা হচ্ছে আমার এখানে 2 নাম্বার বিক্রিয়া, ধরো এটা হচ্ছে আমার এখানে 3 নাম্বার বিক্রিয়া। ওকে, এখানে তোমার তিনটা রিয়াকশন এখানে দেওয়া আছে। আর এখানে কি বলছে, এই তিনটা রিয়াকশনকে ইউজ করে, মানে এই তিনটা রিয়াকশনের সাহায্যে তোমার কি বের করতে বলছে? উপরের বিক্রিয়া এনথালপি মানে ডেল্টা এইচ বের করতে বলছে। তার মানে উপরেরটা দেখো রিয়াকশন দেওয়া আছে C2H4 প্লাস, তারপরে তোমার এখানে যদি গ্যাসীয়, এখানে কন্ডিশন গ্যাসীয় লিখে দিই, প্লাস HCl, এটাও তোমার এখানে গ্যাসীয় কন্ডিশনে আছে। আর এটা থেকে কি প্রডিউস হচ্ছে? এটা থেকে প্রডিউস হচ্ছে C2H5Cl, C2H5Cl, আর এটাও তোমার গ্যাসীয়। এই বিক্রিয়াটার ডেল্টা এইচ কত হবে এটা তোমাকে বেসিক্যালি এখানে বের করতে বলছে। ডেল্টা এইচটা এখানে কি বের করতে বলছে? নির্ণয় করতে বলছে তোমার এখানে। ওকে, আচ্ছা তাহলে কিভাবে নির্ণয় করতে বলছে? যে এই তিনটা বিক্রিয়ার সাহায্যে তুমি হচ্ছে এই যে উপরের যে বিক্রিয়াটা দেওয়া আছে, বেসিক্যালি আমরা যেটাকে নিচে লিখছি সবার, সো এই বিক্রিয়াটা তোমাকে কি বের করতে বলছে? ডেল্টা এইচটা এখানে বের করতে বলছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো কিভাবে করবা এটা। আমি তোমার জিনিসটা শিখে আসো। একটা জিনিস ফার্স্ট অফ অল দেখো তো, তোমাকে বেসিক্যালি কি করতে হবে? এই যে নিচে যে বিক্রিয়াটা দেওয়া আছে, অর্থাৎ এইটা যে বিক্রিয়াটা দেওয়া আছে, এটা ডেল্টা এইচ বের করতে হবে না? এই বিক্রিয়াটা লক্ষ্য করে দেখো তো, বিক্রিয়ককে একটা C2H4, আরেকটা বিক্রিয়ককে বলো তো HCl। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানের মধ্যে এই এই 1, 2, 3 মধ্যে C2H4 কোথায় আছে? C2H4 আছে হচ্ছে যে 3 নাম্বার রিয়াকশনে, কিন্তু সেটা হচ্ছে তোমার কি হিসেবে আছে? উৎপাদ হিসেবে আছে।
কিন্তু তোমার মেইন যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটাতে C2H4 তো তোমার বিক্রিয়ক হিসেবে থাকতে হবে। তাহলে এই বিক্রিয়াটাকে তোমার কি করতে হবে, উল্টা করে লিখতে হবে। তাহলে তুমি এখানে লিখবা, এরপর এখানে কিভাবে লিখবা দেখো, 3 নং সমীকরণ হতে পাই বা 3 নং বিক্রিয়া হতে পাই, 3 নং বিক্রিয়া হতে পাই। তুমি যেটা করবা এরপরে, 3 নং বিক্রিয়া মানে কত, 2 কার্বন সলিড প্লাস 2 হাইড্রোজেন গ্যাসীয়। এখান থেকে তাহলে কি প্রডিউস হচ্ছে, C2H4 গ্যাসীয়, C2H4 গ্যাসীয়। আর এটা তাহলে ডেল্টা এইচ দেওয়া আছে কত, প্লাস 52.30 কিলোজুল। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, যদি কখনো তোমাকে, আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, একটা ট্রিক শিখাই দিই। যদি তোমাকে কখনো এরকম ইকুয়েশনকে যোগ বিয়োগ করতে হয়, বা কখনো যদি ইকুয়েশনকে গুণ ভাগ করতে হয়, বা যদি কোনো একটা নাম্বার দিয়ে গুণ করা লাগে, ভাগ করা লাগে, অলওয়েজ ডেল্টা এইচ এর এককটা কিলোজুলে রাখবা, কখনো কিলোজুল পার মোল দিয়ে হিসাব করবা না। ওকে, কখনো যদি কিলোজুল পার মোলে থাকে, কোয়েশনে যদি দেওয়াও থাকে, তাও তুমি কি করবা, নতুন ভাবে বিক্রিয়াটা লিখে মোলটাকে বাদ দিয়ে লিখবা। ওকে, তাহলে আমি তোমাকে এখানে নোট লিখে দিব, আসো এটা, তাহলে আমি তোমাকে তাহলে এটা নোটটা লিখে দিই এখানে। নোট হচ্ছে যে, আসো নোটটা লিখি। নোট কি, নোট হইতেছে যে, কখনো যদি বিক্রিয়াগুলোকে, কখনো যদি বিক্রিয়াগুলোকে যোগ ভাগ, যোগ গুণ ভাগ বিয়োগ করার দরকার পড়ে, ভাগ বিয়োগ করার দরকার পড়ে, তবে সর্বদা ডেল্টা এইচকে কিলোজুল এককে প্রকাশ করব। ভাই, যদি প্রকাশ করা থাকে অলরেডি কোয়েশ্চনে, তাহলে তো খুবই ভালো, তাহলে কোনো প্রবলেমই নেই। কিন্তু যদি প্রকাশ করা নাও থাকে, তুমি কি করবা বলো তো, নিজে নিজে প্রকাশ করে দিবা। কিভাবে আমি ম্যাথ দেখাবো ভাই, টেনশন নেওয়ার কিছু নাই। আমি এরকম ম্যাথও দেখাবো যেখানে আসলে প্রকাশ করা নাই, সেটাকে আমি প্রকাশ করে দেখাবো। জাস্ট লিখে রাখলাম আর কি এটা, হ্যাঁ। ওকে ভাই, তাহলে চলো আসো আমরা এটা করি। এখন আমি দেখতেছি তাহলে আমার আমার এই বিক্রিয়াটার হচ্ছে যে ভাই তোমার ডেল্টা এইচ বের করা লাগবে। আর এই বিক্রিয়াটাতে এটা হচ্ছে বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে, তাহলে 3 নম্বর বিক্রিয়াটাকে আমার উল্টা করে লিখতে হবে। তো 3 নম্বর বিক্রিয়াটাকে যদি আমি উল্টা করে লিখি, তাহলে আমি এখানে কি পাচ্ছি, অর্থাৎ আমি যদি এখানে, আচ্ছা আমি বা দিয়ে লিখি এখানে, না তারপর অনেক কনফিউশনে পড়বো, তাহলে এখানে আমি যদি বা দিয়ে লিখি, অর্থাৎ আমি যদি এটাকে উল্টা করে লিখি, অর্থাৎ C2H4 কে আমি এখানে নিয়ে আসলাম গ্যাসীয় কন্ডিশন, আর এটাকে আমি উল্টা করে লিখলাম। তার মানে আমার তাহলে এই 2 কার্বন সলিড অবস্থায় এখানে চলে যাবে, 2 হাইড্রোজেন গ্যাসীয় অবস্থা এখানে চলে যাবে। ভাই কি চেঞ্জ হবে ভাই, কোনো কিছুই চেঞ্জ হবে না, জাস্ট ডেল্টা এইচ এর এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। কোন সূত্র ভাই, ল্যাভোইসিয়ার সূত্র, ল্যাভোইসিয় ল্যাপ্লাসের সূত্র। জাস্ট এখানে তোমার কি হবে ভাই, জাস্ট এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। তাহলে আমি দেখো, আমি কিন্তু একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে আমি এখানে C2H4টাকে বিক্রিয়ক হিসেবে নিয়ে আসতে পারছি। তাহলে এটাকে আমি 4 নম্বর সমীকরণ নাম দিয়ে দিব, আমার একটা কাজ শেষ। ওকে, আচ্ছা এবার দেখো, এইবার দেখো তো, এই যে HCl, এটাকেও তোমার বিক্রিয়ক হিসেবে আনতে হবে। এখন 2 নম্বর ইকুয়েশন এটা আসে কিভাবে, উৎপাদ্য হিসেবে, সেটাকে তোমার বিক্রিয়ক বানাইতে হবে। তাহলে তুমি সেম কাজটা এখানে করবে আবার, সেটা হচ্ছে তুমি লিখবে এখানে 2 নং বিক্রিয়া হতে পাই, 2 নং বিক্রিয়া হতে পাই। আসলে এক্সামে তোমার হচ্ছে যে ভাই, এই যে এই লাইনটা তোমার লেখা লাগবে না আর কি, হ্যাঁ, ডাইরেক্ট তুমি উল্টাই দিবা। আমি তো তোমাকে এমনি ভেঙে ভেঙে দেখাচ্ছি, মানে যদি অ্যাডমিশন এক্সামে আসে কোয়েশ্চেন গুলা, তাহলে তুমি ডাইরেক্ট উল্টাই দিবা। তাহলে 2 নং বিক্রিয়াতে কি পাচ্ছি ভাই, হাফ H2 গ্যাসীয় অবস্থা প্লাস হাফ Cl2 গ্যাসীয় অবস্থা। এখান থেকে তাহলে কি প্রডিউস হচ্ছে, HCl তৈরি হচ্ছে। কিন্তু ভাই আমার তো HClটাকে হচ্ছে বিক্রিয়ক হিসেবে লাগবে, সো আমার বিক্রিয়াটাকে এখানে উল্টাইতে হবে। HCl এখানে গ্যাস, সো ডেল্টা এইচ আমার দেওয়া আছে কত, -92.53 কিলোজুল দেওয়া আছে। সো এটাকে আমার উল্টাই লিখতে হবে, অর্থাৎ বা আমি তাহলে লিখবো এখানে HCl গ্যাস, আর এখান থেকে হচ্ছে আমার প্রডিউস হবে বাকিটুকু, অর্থাৎ চলো তাহলে দাগ দিয়ে দিই। এসো কপি করি, কপি করার অপশন তো আছে আমার কাছে। আসো কপি করি এটা, আর এটাকে আসো আমরা এই পাশে নিয়ে যাই, আর এখানে আসো আমরা ডেল্টা এইচটাকে এটাই লিখি,
সব কপি করবো, দাঁড়াও। আর জাস্ট এখানে কি করে দিব বলো তো, যদি উল্টাই দিছি তাহলে এখানে আমরা প্লাস করে দিব। ওকে, এতটুকু চেঞ্জ আসবে, আর এটা তুমি 5 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। তাহলে ভাই এতটুকু চেঞ্জ তোমার এখানে আসছে। তাহলে আমরা কি কি করে ফেলছি এখানে, আমরা করে ফেলছি হচ্ছে তোমার এখানে দেখো, তাহলে আমরা হচ্ছে যে বিক্রিয়ক 2 টাকা পাই গেছি। তাহলে আমার এখন উৎপাদককে আনা লাগবে না। এখন উৎপাদ অলরেডি আমার কোথায় আছে বলতো, এই ডান পাশেই কিন্তু আছে। ওকে, আমার কিন্তু উৎপাদ অলরেডি ডান পাশে তোমার এখানে আছে, সো এটা নিয়ে আমার এখন চিন্তা করা লাগতেছে না। তাহলে চলো আমরা 1 নাম্বার ইকুয়েশনটা করি। তাহলে একটা কাজ করি আমরা, আসো এখানে আমরা 4 নাম্বার ইকুয়েশন যেটা পাইছি এটাকে চলো আমি একটু নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, অথবা একটা কাজ করি আমরা মেইন ইকুয়েশনটাকে আগে চলো নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই। বেসিক্যালি এটাকে চলো কপি করলাম। তাহলে এইটার হচ্ছে ডেল্টা এক্স আমাকে বের করতে হবে। আর এখানে আমরা পাইছি কি, তাহলে এইখানে 4 নাম্বার একটা ইকুয়েশন আমরা এখানে পাইছি, সো এটাকে হচ্ছে আমরা কপি করে নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি। ওকে, নিয়ে আসছি এখানে আমরা। সো এটাকে বাটা কেটে দিতে পারি আমরা, এটাকে চলো একটু বাম পাশে নিয়ে আসি। হ্যাঁ, আর এরপরে চলো 5 নাম্বার যেটা পাইছি এটাকে হচ্ছে আমরা এখানে কপি করে নিয়ে আসি। কপি করলাম, করে এখানে নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমার 5 নাম্বার ইকুয়েশন। ওকে, আচ্ছা। সো এই হইতেছে আমার এখানে ব্যাপার। এটা আমি পাইছি এখানে, এটা আমি পাইছি এখানে। আর 1 নাম্বার ইকুয়েশন দেখো তোমার কাছে কি ছিল। 1 নাম্বার ইকুয়েশনটা দেখো, এক নাম্বার ইকুয়েশনে কোনো চেঞ্জ করার দরকার নাই। কেন? কারণ তোমার মেইন ইকুয়েশনে C2H5Cl উৎপাদ হিসেবে আছে, আর এটা এখানেও 1 নাম্বার ইকুয়েশন এটাও উৎপাদ হিসেবে আছে। তাহলে 1 নাম্বার ইকুয়েশন ছিল, আমি যদি 1 নাম্বার ইকুয়েশনকে এখানে লিখতে চাই, আমি যদি 1 নাম্বার ইকুয়েশনকে এখানে লিখতে চাই কি হবে ভাই, একটা 2 কার্বন সলিড অবস্থা, 2 কার্বন সলিড অবস্থা প্লাস তোমার এখানে আছে 5/2H2, 5/2H2 গ্যাসীয় অবস্থা, তারপর প্লাস হাফ Cl2 গ্যাসীয় অবস্থা, প্লাস হাফ Cl2 গ্যাসীয় অবস্থা। আর এখান থেকে কি প্রডিউস হচ্ছে, এখান থেকে দেখো আমার প্রডিউস হইতেছে হচ্ছে ভাই C2H5Cl, C2H5Cl, এটাও গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় অবস্থা না? হ্যাঁ, আর এটার ডেল্টা এইচ দেওয়া আছে করে দেখো, এটার ডেল্টা এইচ দেওয়া তোমার এখানে -112.10, -112.10 কিলোজুল দেওয়া। ওকে, আর এটা হচ্ছে তোমার 1 নাম্বার ইকুয়েশন। কি করবে এবার দেখো তো, এই 3টে ইকুয়েশনকে মিলাই তোমার এটা পাইতে হবে। তো তুমি 3টে ইকুয়েশন মিলে কিভাবে পাবা দেখো, তুমি যদি কোনো কারণে 1 2 3কে যোগ করো, তুমি যদি সরি 1 2 3 না 4 5 1 নাম্বার ইকুয়েশনকে যদি তুমি যোগ করো, তুমি যদি এখানে কি করো বলো তো, 4 যোগ 5 যোগ 1 নাম্বার ইকুয়েশনকে তুমি যদি যোগ করো, কাহিনী কি হবে দেখো। ফার্স্ট অফ অল আমি তোমারে বলি, এই যে 2 কার্বনটা এখানে বিক্রিয়ক হিসেবে আছে, 4 নাম্বার উৎপাদ হিসেবে আছে। তাহলে বিক্রিয়ক আর উৎপাদ হচ্ছে যে তোমার দেখো, বিক্রিয়ক সাইডে দোনোটা থাকলে, দোনো যদি কি হতো, দোনোটা যদি বিক্রিয়ক সাইডে থাকতো তাহলে যোগ হইতো। কিন্তু একটা আছে বিক্রিয়ক সাইডে, একটা আছে উৎপাদ সাইডে, তাহলে এরা একজন আরেকজনকে কি করে দিবে, ক্যান্সেল আউট করে দিবে। সো এটা কাটা যাবে যোগ করলে। তারপরে দেখো এখানে এখানে 2 হাইড্রোজেন, এখানে হাফ হাইড্রোজেন, এই দুইটা এক পাশে আছে, তাহলে যোগ করলে মোট হাইড্রোজেন কয়টা হবে, 5/2 হাইড্রোজেন। আর এখানে দেখো 5/2 হাইড্রোজেন বামে আছে, সো কাটাকাটি কি এটা থাকবে না। এখানে হাফ Cl2 ডানে আছে, এখানে হাফ Cl2 দেখো এখানে আছে, সো এটাও থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না, কাটাকাটি গিয়ে তাহলে থাকবে কি কি, থাকতেছে হচ্ছে এটা থাকতেছে বাম পাশে। তাহলে যোগ করলে দেখো এখানে কি পাচ্ছ, C2H4 গ্যাস প্লাস HCl গ্যাস। আর এখান থেকে তাহলে অটোমেটিক্যালি তোমার কি মিলে যাবে দেখো, ডান পাশে তাহলে তোমার কি থাকতেছে, অনলি C2H5Cl থাকতেছে, অনলি তোমার এখানে কি থাকতেছে, C2H5Cl। আর এখানে তাহলে ডেল্টা এইচটা কত হবে, এই তিনটারে যোগ করে দাও, অর্থাৎ -52.30 প্লাস 92.53 -112.10। তাহলে তোমার এখানে ডেল্টা এইচটা কত আসবে দেখো, তাহলে ডেল্টা এইচ যদি আমরা যোগ করি এখানে, তাহলে -52.30 প্লাস 92.53 -112.10। সো এটা ক্যালকুলেট করলে আমার এখানে আসছে তোমার এখানে -71.87 -71.87 একক হবে কিলোজুল। সো দেখো তো, এটাই হচ্ছে তোমার এখানে আনসার। সো এখন তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাই আপনি এটা ইজি অঙ্ক করাইছেন, যোগ বিয়োগ করছেন না মিলে গেছে, এমনও তো হইতে পারতো আমি যোগ বিয়োগ করার পরে মেইন ইকুয়েশন নাও আসতে পারতো। ভাই অবভিয়াসলি মেইন ইকুয়েশন আসবে, তুমি যদি আমার মতো হিসাব নিকাশ করো না, স্যার এটা তোমাকে এমন ভাবে দিবে যেন তোমার হচ্ছে মেইন ইকুয়েশনটা আসে যোগ বিয়োগ করলে। ওকে, তো তুমি যদি কোনো হিসাব নিকাশে ভুল না করো, তাহলে যোগ বিয়োগ করলে অবশ্যই তোমার কি আসবে ভাই, মেইন ইকুয়েশনটা আসবে। ওটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, জাস্ট তুমি নিয়ম মাফিক কিন্তু উল্টাইতে হবে। কাকে উল্টাইতে হবে, কাকে
এটা আমরা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। তাহলে চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো সিমিলার একটা ম্যাথ তোমার এখানে দেওয়া আছে বেসিক্যালি। এখানে একটা 2 হবে, এখানে মিস্টেক হয়েছে, 2 হবে এটা। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে সিমিলারলি তোমার এখানে একটা কোয়েশ্চন দেওয়া আছে। কিভাবে কোয়েশ্চনটা দেওয়া আছে আমি চলো তোমাকে অ্যানালাইসিস করি। এখানে দেখো বেসিক্যালি তোমার কি করতে হবে, তিনটে ইকুয়েশন দেওয়া আছে, বলছে হ্যাসের সূত্র প্রয়োগ করে নিম্নলিখিত বিক্রিয়ার কি বের করো, ডেল্টা এইচ বের করো। অর্থাৎ এই তিনটে ইকুয়েশন কি ইউজ করে এই যে রিয়াকশনটা দেওয়া আছে এই রিয়াকশনটা তোমাকে কি বের করতে হবে, ডেল্টা এইচ। অর্থাৎ তাহলে আমাকে কোন রিয়াকশনে ডেল্টা এইচ বের করতে হবে, কার্বন গ্রাফাইট প্লাস 2 হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় আছে, আর এখান থেকে প্রডিউস হচ্ছে ভাই তোমার CH4 গ্যাসীয় অবস্থায় আছে। এই বিক্রিয়াটার তোমাকে কি হিসাব করা লাগবে, ডেল্টা এইচটা কত হবে এটা হিসাব করা লাগবে। কিভাবে হিসাব করবা, যে তোমাকে হচ্ছে যে এই তিনটা রিয়াকশনকে 1 2 3 এখানে যে তিনটা রিয়াকশন দেওয়া আছে এগুলাকে ইউজ করতে হবে। ওকে, এই তিনটা রিয়াকশন ইউজ করে তোমার এটা ডেল্টা এইচটা বের করতে হবে। কিভাবে করবা তোমার আন্ডারস্ট্যান্ডিংটা, তুমি আগে একটা কাজ করো, আমার ভিডিও পজ করে তুমি আগে একটু করে নিজে নিজে চিন্তা করো তোমার এখানে কি কি করা লাগবে। আমি তোমাকে তাহলে প্রসিডিউর গুলো শিখাই দিই আস্তে আস্তে। দেখো একটা জিনিস দেখো, ফার্স্টে দেখো 1 নাম্বার ইকুয়েশনটার দিকে তাকাও। এখানে মেইন রিয়াকশনে CH4টা তোমার কি হিসেবে আছে, উৎপাদ্য হিসেবে আছে, রাইট। কিন্তু 1 নাম্বার ইকুয়েশনে দেখো তো CH4টা তোমার কি হিসেবে আছে, বিক্রিয়ক হিসেবে আছে। তাহলে তোমার প্রথম কাজটা কি হবে, আগে এই বিক্রিয়কটাকে উৎপাদে বানানো। তাহলে তোমার এখানে কি হবে, তুমি কি লিখবা তাহলে, 1 নং বিক্রিয়া হতে পাই, বিক্রিয়া হতে পাই। তাহলে 1 নম্বর বিক্রিয়াটাকে লিখবা, লিখার পরে তুমি সেটাকে উল্টাই দিবা। তাহলে 1 নম্বর বিক্রিয়াটা তোমার এখানে কি ছিল, CH4 গ্যাস প্লাস 2 অক্সিজেন গ্যাস, এটা থেকে কি প্রডিউস হচ্ছে তোমার 2H2O লিকুইড, 2H2O লিকুইড অবস্থা প্লাস কার্বন ডাইঅক্সাইড। আর এটার তাহলে ডেল্টা এইচ 1 দেওয়া কত, -849.65 কিলোজুল দেওয়া। তো তোমার কি করা লাগবে, যেহেতু এখানে CH4টা উৎপাদে আছে তাহলে এটাকে উৎপাদে নেওয়া লাগবে। অর্থাৎ তোমার যেটা করা লাগবে তাহলে এইটাকে তাহলে তোমার বিক্রিয়কটাকে তোমার তাহলে আগে লেখা লাগবে, বিক্রিয়কটাকে তোমার তাহলে আগে লেখা লাগবে। তাহলে আমরা এখানে বা দিয়ে লিখবো, আর এখান থেকে তাহলে এটা প্রডিউস করবো। সো তীর চিহ্নটাকে চলো কপি করি, আর আমরা বিক্রিয়কটাকে তাহলে আমরা উৎপাদনে যাব। সো আমরা এখানে জাস্ট বিক্রিয়াটাকে উল্টাই দিচ্ছি। তাহলে এখানে কি চেঞ্জ আসবে ভাই, ডেল্টা এইচ এর এখানে চেঞ্জটা আসবে জাস্ট, এর নেগেটিভটা কি হয়ে যাবে ভাই, পজিটিভ হয়ে যাবে। কার সূত্র, ল্যাভোইসিয়ের সূত্র, রাইট। তাহলে আমরা দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বিক্রিয়ার মধ্যে এইটা কিন্তু পাই গেছি। তাহলে আমার এখন এখানে খেয়াল রাখতে হবে কার্বন আর গ্রাফাইটের ব্যাপার, হাইড্রোজেনের ব্যাপারে। দেখো 2 নম্বর ইকুয়েশনকে কোনো চেঞ্জ করার দরকার নেই, কেন, কার্বন গ্রাফাইটটা বিক্রিয়ক হিসেবে আছে, এখানে দেখো এটা বিক্রিয়ক হিসেবে আছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই, এখানে কোনো চেঞ্জ আনার দরকার নাই। কিন্তু 3 নম্বর ইকুয়েশনে একটা চেঞ্জ আনতে হবে। কি চেঞ্জ, এখানে দেখো এখানে 2H2 আছে, এখানে বিক্রিয়ক হিসেবে আছে, এটাও বিক্রিয়ক হিসেবে আছে, তাহলে এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে বুঝতে হবে এখানে একটা 2H2 আছে, তার মানে এই 3 নম্বর ইকুয়েশনকে তোমার 2 দ্বিগুণ করা লাগবে। ওকে, তাহলে এখানে দেখো, কারণ এখানে দেখো 2H2 আনা লাগবে, তাহলে তুমি এখানে 3 নম্বর বিক্রিয়া হতে পাই লিখবা। আচ্ছা, এখানে তারা একটা কাজ করে দিলে, তাহলে 4 নম্বর ইকুয়েশন নাম দিই, এখানে লিখবা তাহলে 3 নং। আশা করি এই অঙ্কগুলো বুঝতে পারতেছো ভাই, এগুলো খুব মজার অঙ্ক আর কি, খুবই ইজি এবং খুবই মজার অঙ্ক। তাহলে 3 নং বিক্রিয়া হতে পাই, তাহলে 3 নং বিক্রিয়া তোমার কি দেওয়া আছে, H2 গ্যাস প্লাস হাফ অক্সিজেন গ্যাস, এটা থেকে তোমার কি প্রডিউস হচ্ছে, H2O লিকুইড তৈরি হচ্ছে। আর এখান থেকে তোমার ডেল্টা এইচ 3 দেওয়া আছে, সেটা কত, -241.82 কিলোজুল। আমি তো প্রথমেই বলছি, দেখো এখানে একটা নোট লিখে দিয়েছিলাম যে যোগ বিয়োগ যদি করো কিলোজুল পার মোলে দেওয়া থাকলে কিলোজুলে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু কিলোজুলে দেওয়াই আছে, সো আর এর জন্য কনভার্ট করে নেই আমরা। ওকে, আচ্ছা, তাহলে দেখো এবারে 2 দ্বিগুণ করা লাগবে, তাহলে আমরা এখানে বা লিখবো, আর এই বিক্রিয়াটাকে হুবহু কপি করব, হুবহু কপি করে আমরা নিচে নামাইলাম। ও এক কাহিনী হয়ে গেছে, দাঁড়াও 1 সেকেন্ড, এটাকে চলো আমরা তাহলে কপি করব, নিচে নামাইলাম। ওকে, তাহলে আমার যেটা করা লাগবে সবাইকে 2 দ্বিগুণ করা লাগবে, তাহলে এটা 2 দ্বিগুণ হবে, তাহলে 2 আর হাফ গুণ এটা 1 হয়ে যাবে, এখানে এটা 2 দ্বিগুণ হবে, আর ডেল্টা এইচটা তোমার তাহলে 2 দ্বিগুণ হবে, রাইট। তাহলে এখানে কত হবে, -241.82 ইন্টু 2, তোমার এখানে তাহলে হবে এটা -483.64, এটা হয়ে গেছে এখানে -483.64, 483.64। তাহলে কি করলাম ভাই, জাস্ট সিম্পল হচ্ছে ভাই, তোমার এখানে পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে হচ্ছে আমরা এখানে মাল্টিপ্লাই করলাম, আর কোনো কিছুই না। ওকে,
তাহলে এটাকে আমরা কি দিতে পারি, এটাকে আমরা 5 নাম্বার ইকুয়েশন নাম দিতে পারি। আশা করি এটা বুঝতে পারছো ভাই। তাহলে এখন দেখো আমরা চলো নেক্সট পৃষ্ঠায় আবার যাব এবং চলো আমরা এগুলাকে কপি করি। তাহলে আসলে আমার এই জিনিসটা হচ্ছে আমার বানাইতে হবে, রাইট? তাহলে এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসতেছি। এই জিনিসটা হচ্ছে আমার এখানে বানাইতে হবে, যেমনি হোক এটা আমার বানাইতে হবে। এখন আমার হাতে অপশন কি কি আছে, আমরা এখানে এইটা পাইছি 4 নাম্বার বিক্রিয়া, কপি করলাম। আসলে লিখি এই কি হলো এটা, দাঁড়াও আমরা পুরোটা তো কপি হয়নি, পুরোটা কপি করতে হবে, এক সেকেন্ড। তাহলে আসো 4 নাম্বার এটা পুরোটা কপি করলাম। ওকে, এবার হয়েছে 4 নাম্বার এটা আসছে এখানে। ওকে, আর এখানে দেখো এখানে হচ্ছে আমার এখানে 5 নাম্বারটা করা লাগবে, তাই না? সো এটাকে হচ্ছে আমি এখানে কপি করলাম, এখানে নিয়ে আসলাম। ওকে ভাই, 5 নাম্বারটাকে আনলাম। আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমরা 2 এ কোনো চেঞ্জ করি নাই, সো 2 নাম্বারটাকে আমার লিখতে হবে। সো 2 নাম্বার ইকুয়েশন যেটা, সেটাকে আমি চলো লিখি এখানে, কার্বন গ্রাফাইট। 2 নাম্বার ইকুয়েশনে কি, কার্বন গ্রাফাইট প্লাস তোমার এখানে কি ছিল, এই যে অক্সিজেন গ্যাস, O2 গ্যাস। আর এখান থেকে তোমার কি তৈরি হচ্ছিল, চলো আমরা দেখি, আসো। তৈরি হচ্ছিল হচ্ছে ভাই তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর এখানে তোমার ΔH2 দেওয়া ছিল, অবভিয়াসলি এটা কত, -406.13, -406.13 কিলো জুল। তো এটা হচ্ছে তোমার 2 নাম্বার ইকুয়েশন ছিল। এখন দেখো তো ভাই, কোনো কারণে তুমি যদি এই 4 যোগ 5 যোগ 2 করো, কোনো কারণে তুমি যদি কি করো, এই 4 এর সাথে 5 এর সাথে যদি যোগ করো এবং 2 যদি যোগ করো, কি কি পাচ্ছ দেখি আসে আমরা। ফার্স্ট অফ অল এখানে দেখো তোমার এখানে কি কি হবে, আমি তোমাকে ওই জিনিসটা বুঝাই আসো। সেটা হচ্ছে যে দেখো এখানে এই অক্সিজেন এবং এই অক্সিজেন যোগ করলে দুইটা যেহেতু এই সেম পাশে আছে, তাহলে দুইটা অক্সিজেন হবে। ডান পাশে দুইটা অক্সিজেন আছে, তাহলে এটা কাটাকাটি যাবে। তারপর এখানে এই ডান পাশে দেখো 2H2 আছে, বাম পাশে 2H2 আছে, তাহলে এটাও কাটাকাটি যাবে। বাম পাশে একটা কার্বন ডাইঅক্সাইড আছে, ডান পাশে একটা কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে এটাও কাটাকাটি যাবে। তাহলে বাকি থাকতেছে কি, বাম পাশে তাহলে বাকি থাকতেছে তোমার হচ্ছে কার্বন গ্রাফাইট। আমি তো বললাম অবশ্যই মিলবে এটা, স্যাররা তোমাকে এমন ভাবে দিবে যেন মিলে যায়। গ্রাফাইট আর হচ্ছে 2 হাইড্রোজেন গ্যাস। এখান থেকে তাহলে কি প্রডিউস হবে ভাই, এখান থেকে প্রডিউস হবে হচ্ছে তোমার এখানে CH4, যেটা হচ্ছে গ্যাস। আর এখান থেকে ডেল্টা এসে তাহলে কিভাবে পাবা, এই ΔH1 ΔH2 এর সাথে যোগ করো আর ΔH3 এর সাথে যোগ করো। তো যদি যোগ করো, আমি যদি ভ্যালুগুলো বসাই, কত কত ভ্যালু আছে এখানে, প্লাস 849.65 মাইনাস 483.64 মাইনাস 406.13। যদি আমরা সবগুলো ক্যালকুলেট করি, তাহলে আমার ΔH আসবে এখানে -849.65 মাইনাস 483.64 মাইনাস 406.13। সো এটা আমার কাছে এখানে আসছে তোমার এখানে ভাই কত আসছে, এটা -40.12 কিলো জুল। সো এটা আমার কাছে আসছে -40.12 কিলো জুল। ওকে, সো এটা হচ্ছে আমার এখানে আনসার। আশা করি ভাই এই ম্যাথটা এখানে বুঝতে পারছো ভাই। সো এটা হচ্ছে আমার এখানে আনসার। আচ্ছা, তাহলে এখানে তো এটা গেল ম্যাথটা। আমাদের এখানে একটা লাস্ট ম্যাথ আছে, যেখানে হচ্ছে আমরা বলছিলাম যে পার মোল দেওয়া থাকলে কিভাবে করতে হয়। চলো এটাও তোমাকে আমি শিখাই দিই। দেখো বেসিক্যালি এখানে এই অঙ্কটা হুবহু সেম। ওকে, তো নর্মালি তোমার অঙ্কগুলোতে কি দেওয়া থাকবে না, পার মোল দেওয়া, মোল ইনভার, এই যে যেই ধরনের অঙ্ক আসলে তোমার যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগবে, স্যাররা অটোমেটিক্যালি তোমাকে কি দিবে না, কোশ্চেনের মধ্যে পার মোল জিনিসটা দিবে না। তাহলে তোমাকে হচ্ছে অটোমেটিক্যালি তোমার কোশ্চেনে কি দেওয়া থাকবে না, পার মোল দেওয়া থাকবে না। আর যদি কোনো কারণে পার মোল দেওয়াও থাকে, তাও টেনশন নেওয়ার কিছু নেই ভাই, তুমি পারমোল ছাড়া ক্যালকুলেট করবা। ওকে, আচ্ছা এখন তোমার আমার প্রশ্ন আসতে পারে ভাই পারমোল থাকলে সমস্যাটা কি। একটা জিনিস দেখো, পারমোল মানে কিন্তু মোলে, এক মোলে হিসাব হচ্ছে, তাই না? তাহলে এক মোলে হিসাব করতে গেলে কিন্তু তুমি কিন্তু ধরো অনেক সময় কি করা লাগতেছে, তোমার 2 দিয়ে গুণ করা লাগতেছে। তাহলে 2 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করো। যেমন এখানে দেখো, এখানে যখন তুমি 2 দিয়ে গুণ করছো 3 নাম্বারটাকে, তখন কিন্তু তোমার এই ডেল্টা টেস্টও 2 দিয়ে গুণ হয়ে গেছে, রাইট? কিন্তু তুমি যদি এখানে পারমোলের হিসাব করতা, তখন কিন্তু এটা 2 দিয়ে গুণ হইতো না। তো ওই জন্য তোমার একটা ঝামেলা লাগতো। এই ঝামেলাটা দূর করার জন্য স্যাররা তোমাকে অটোমেটিক্যালি কি দিবে না, কোশ্চনে পারমোল দিবে না। আর পারমোল যদি দেওয়াও থাকে কোশ্চনে, তোমার প্রথম কাজটা কি হবে, আগে পারমোল ছাড়া আগে বিক্রিয়াটাকে লিখে ফেলা। অর্থাৎ 1 নাম্বার বিক্রিয়াটাকে আগে পারমোল ছাড়া লেখা। তার মানে কি, 2 ফসফরাস সলিড প্লাস 3 Cl2 গ্যাস
এখান থেকে তাহলে প্রডিউস হচ্ছে ভাই 2PCl3, যেটা হচ্ছে ভাই লিকুইড। আর এটা ডেল্টা এসটা দেওয়া আছে হচ্ছে আমার কত, -634.94। কিন্তু মাস্ট বি তুমি কি লিখবা না, পার মোলটাকে লিখবা না, অর্থাৎ শুধুমাত্র কিলোজুলটাকে হিসাবে আনবা। তোমার প্রথম কাজ হচ্ছে এটা। 2 নাম্বার বিক্রিয়াটাকে তুমি যদি লিখো এখানে সিমিলার ওয়েতে, কত, PCl3 লিকুইড প্লাস Cl2 গ্যাস, কি প্রডিউস হচ্ছে, PCl5 গ্যাস, সরি PCl5 সলিড। এইটার ডেল্টা এইচ দেওয়া আছে কত, -137.94 কিলোজুল পার মোল, কিন্তু পার মোলটাকে আমরা এখানে লিখবো না। ওকে, এই জিনিসটা হচ্ছে আমার এখানে করা আছে। এখন দেখো আমার এখানে বলছে কি, আমার এখানে বলতেছে যে এই তথ্যগুলো ইউজ করে PCl5 এর সংশ্লেষণ তাপ নির্ণয় করো। তাহলে PCl5 এর সংশ্লেষণ তাপ মানে কি, ওই যে PCl5 গঠনের সময় তোমার যে তাপ উৎপন্ন হয়। তাহলে এখন PCl5 গঠনের বিক্রিয়াটা কি, ভাই তোমরা যারা ক্যাপিগেসি পড়ছো তোমরা নিশ্চয়ই জানো PCl5 কিভাবে গঠিত হয়, PCl3 আর হচ্ছে Cl2 যুক্ত হয়ে। ওকে, আমরা জানি, সবাই জানি PCl5 তোমার কিভাবে গঠিত হয়। PCl5 গঠিত হয় PCl3 আর হচ্ছে ভাই Cl2 যুক্ত হয়ে কি গঠিত হয় ভাই, দোনোটা গ্যাস থাকে, দোনোটা গ্যাস থাকে। তাহলে এই PCl3 এবং Cl2 এরা দুইটা যুক্ত হয়ে তোমার কি গঠন হয়, PCl5 গঠন হয়, যেটা তোমরা নিশ্চয়ই ক্যাপিগেসির অঙ্কের সময় অনেকবার পড়ে আসছো। সো এইটা প্রডিউস হওয়ার সময় সংশ্লেষণ তাপ ডেল্টা এইচ কত হবে, এটা বেসিক্যালি তোমাকে বের করতে বলতেছে। তার মানে বেসিক্যালি তোমার কাঙ্ক্ষিত উৎপাদক বিক্রিয়া হচ্ছে এটা, মানে এই বিক্রিয়াটাতে ডেল্টা এইচ কত সেটা তোমাকে বের করতে বলছে। অর্থাৎ PCl5 সংশ্লেষণের মানে PCl5 তৈরি হওয়ার সময় যে তাপ উৎপন্ন হবে সেটা তোমার বের করতে বলছে। ওকে, এটা তোমার বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে দেখো কি করা লাগবে, এখানে আমাকে বলো আগে PCl5 এটা তোমার কি হিসেবে আছে এখানে। PCl5টা দেখো এখানে খেয়াল করে ভালো করে লক্ষ্য করে দেখো, PCl5 কিন্তু তোমার এখানে উৎপাদ হিসেবে আছে। সো এখানেও কিন্তু, আচ্ছা এটা কিন্তু সলিড হবে, যদি এটা সলিড তাহলে এটা সলিড হবে। আর ক্লোরিন গ্যাস PCl3 তোমার এখানে লিকুইড হবে এটা। ওকে, মানে এখানে যেটা দেওয়া থাকবে সেটাই তুমি এখানে লিখতে হবে। যেমন এখানে দেখো PCl3 কন্ডিশন দেওয়া লিকুইড, সেটা লিকুইড লিখবা। PCl5 এখানে দেওয়া সলিড কোয়েশ্চনে, সলিড লিখবা, যেটা দেওয়া থাকবে সেটা। ওকে, আশা করি এটা বুঝতে পারছো এখানে। আচ্ছা, তাহলে এখন তুমি লক্ষ্য করে দেখো এখানে, এখন তুমি তাহলে এখানে লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে যে ভাই তোমার এখানে কি লক্ষ্য করবা দেখো, আমি যদি এটাকে সমতাকরণ করতাম বিক্রিয়াটাকে, খেয়াল করে দেখো, সমতাকরণ যদি আমি করার চেষ্টা করতাম, সমতাকরণ করার দরকার আছে কি, আহ দাঁড়াও 1 সেকেন্ড। এখানে আমাকে বলছে কি, আমাকে বলছে নিচের তথ্য হতে PCl5 এর সংশ্লেষণ বিক্রিয়া তুমি লিখো। আচ্ছা, PCl5 এর সংশ্লেষণ বিক্রিয়া, ওকে, PCl5 এর সংশ্লেষণ বিক্রিয়া, তো তার মানে PCl5 তৈরি হওয়ার জন্য বিক্রিয়া। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, কি প্রবলেমটা দেখো তুমি এখানে, কি প্রবলেমটা দেখো আমি তোমাকে বুঝাই বলি। এখানে তুমি যদি এইভাবে লিখো না, দেখো এখানে কি হচ্ছে, তোমাকে বেসিক্যালি PCl5 এখানে উৎপাদ্য হিসেবে আছে, 2 নম্বর বিক্রিয়া তো PCl5 উৎপাদ্য হিসেবে আছে, এখানে Cl2 বিক্রিয়ক হিসেবে আছে, এখানেও Cl2 বিক্রিয়ক হিসেবে আছে, এখানে PCl3 বিক্রিয়ক হিসেবে আছে, এখানেও PCl3 টা বিক্রিয়ক হিসেবে আছে। সেটা তোমাকে অলরেডি দেওয়াই আছে, তো বেসিক্যালি আসলে এটা সংশ্লেষণ হচ্ছে না। এটা এই জন্য আমি তোমাকে বুঝাই বলি, আমরা এখানে একটা ভুলই করছি। আসলে আমরা কি ভুল করছি আমি তোমাকে শুধরাই দিচ্ছি এটা, সরি ভাই আমি আসলে খেয়াল করে নেই। PCl5 এর এখানে কি জিজ্ঞেস করছে বলো তো, সংশ্লেষণ তাপ জিজ্ঞেস করছে না, মানে সংশ্লেষণ বিক্রিয়াটা লিখতে হবে না। জিনিসটা লক্ষ্য করে দেখো, PCl5 কি কি দিয়ে গঠিত, PCl5 হচ্ছে তোমার ফসফরাস আর ক্লোরিন দিয়ে গঠিত। আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমি এটা ভুল করে ফেলছি, আমি তোমাকে দেখাই দিই জিনিসটা। বেসিক্যালি তোমাকে বের করতে বলছি কি PCl5 এর সংশ্লেষণ তাপ, তাই না। তার মানে PCl5 যেভাবে গঠিত হয়েছে ওই গঠন হওয়ার সময় যে তাপ উৎপন্ন হয়েছে। এখন আমাকে বলো PCl5 কি কি দিয়ে তৈরি হয়েছে, ফসফরাস আর ক্লোরিন। তাহলে এটা সংশ্লেষণটা কিভাবে হবে বলো তো, ফসফরাস থাকবে সলিড অবস্থার, আর হচ্ছে ক্লোরিন থাকবে এখানে, আর কি থাকবে বলো তো, এখানে ক্লোরিন থাকবে, Cl2 থাকবে যেটা গ্যাসীয় অবস্থা। এখন এখানে তোমার 5 করা লাগবে না এটাকে, Cl5, তাহলে কি করে দাও, 5/2 করে দাও। বেসিক্যালি এটাই হচ্ছে তোমার কি বলতো PCl5 এর সংশ্লেষণ বিক্রিয়া। কারণ দেখো আমরা ভুলটা কোথায় করে ফেলছিলাম, আমরা তো সংযোজন বিক্রিয়া লিখছিলাম, কিন্তু আমাকে তো লিখতে বলছে সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে সংশ্লেষণ মানে কি, যেভাবে গঠিত হয়। এখন PCl5টা কি কি দিয়ে গঠিত হয়, ফসফরাস, তাই ফসফরাসকে আলাদাভাবে লিখতে হবে, Cl, তাই Cl কে আলাদাভাবে লিখতে হবে। ওকে, তাহলে এখানে যে বিক্রিয়াটা পাইছো এটা কি ভাই, এটা হচ্ছে তোমার PCl5 এর সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এখানে যেটা পাইছো এটা হইতেছে তোমার PCl5 এর সংশ্লেষণ বিক্রিয়া। আশা করি ক্লিয়ার হয়েছে ভাই। ওকে ভাই, তাহলে চলো আমরা নেক্সটে যাই। এখন দেখো, এখন আমাকে এই বিক্রিয়াটার ডেল্টা এইচ কত হবে বের করতে বলছে। এখন কিভাবে করবো দেখো,
এই ডান পাশেটা দেখো, লক্ষ্য করে দেখো, এখানে PCl5 আছে উৎপাদ হিসেবে, এখানেও 2 নম্বরে কিন্তু PCl5 উৎপাদ হিসেবে আছে। কিন্তু প্রবলেমটা লাগাইছে কোথায় দেখো, এই কাঙ্ক্ষিত বিক্রিয়াতে ফসফরাসের আগে 1 আছে, কিন্তু দেখো 1 নাম্বার ইকুয়েশনে 2 আছে। সো তোমার এখানে 1 নাম্বার ইকুয়েশনটা কি করা লাগবে, 2 দিয়ে ভাগ করা লাগবে। অর্থাৎ 1 নাম্বার ইকুয়েশন যেটা পাইছো এটাকে তোমার একটু মডিফাই করা লাগবে, অর্থাৎ বা দেওয়া লাগবে একটা। পুরো ইকুয়েশনটাকে তাহলে কপি করে আনো, জাস্ট তোমার এখানে কি করা লাগবে ভাই, 2 দিয়ে ভাগ করা লাগবে। ওকে, তাহলে তোমার জাস্ট এখানে কি করা লাগবে, এই পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হবে, এটা শুধু ফসফরাস হয়ে যাবে, এখানে এটা 2 কাটা যাবে, এখানে এটা হয়ে যাবে 3/2, রাইট? এটা কত হয়ে যাবে, 3/2 হয়ে যাবে, আর এটাও 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তো 2 দিয়ে ভাগ হলে এটা কত থাকবে ভাই, -634.94 ডিভাইডেড বাই 2। ভাই এখানে যদি মোল হিসাব করে তাহলে কিন্তু তোমার 2 দিয়ে ভাগ হইতো না আর কি। হ্যাঁ, এই জন্য এই ঝামেলা দূর করার জন্য আমরা মোলটাকে ছাড়া চিন্তা করতেছি। তাহলে এখানে আসবে কত, -317.47 কিলো জুল। ওকে, আচ্ছা, এটা আসছে আমার এখানে। এবার দেখো এটাকে আমি তাহলে 3 নাম্বার ইকুয়েশন নাম দিই। এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন ছিল, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন ছিল। ওকে, তাহলে এবার যদি কোনো কারণে আমি 2 এবং 3কে যোগ করি, তাহলে দেখো তো আমি মেইন আমার বিক্রিয়াটা পেয়ে যাব। কিন্তু কোনো কারণে আমি যদি 2 এবং 3কে যদি যোগ করি তাহলে কি আসে দেখো। তাহলে দেখো বেসিক্যালি যেটা হবে, 2 নাম্বার ইকুয়েশনে খেয়াল করে দেখো, 2 এবং 3কে তুমি যোগ করতেছো না, তাহলে এখানে একটা PCl3 আছে, 3 নাম্বারে দেখো ডানে PCl3 আছে, সো এটা কাটাকাটি যাবে। তারপর এখানে কি হবে তোমার, এখানে দেখো, খেয়াল করে দেখো, এখানে Cl2 আর এখানে 3/, এখানে ফার্স্টে কি আছে, ফসফরাস আছে। তাহলে ফসফরাস কাকে লিখো, সলিড অবস্থা, প্লাস Cl2 এর সাথে 3/2 যোগ হবে, তার মানে 5/2 Cl2 থাকবে। ওকে, সলিড। আর এখান থেকে কি তৈরি হবে, PCl5, সলিড। আর এটা ডেল্টা এস তাহলে কত আসবে, এই 2 এবং 3টাকে যোগ করা আছে, কেমনে আসছে আমি তোমাকে বুঝাই বলি। এই PCl3 আর এটার PCl3 তে চলে যাবে, এখানে ফসফরাস আছে, ফসফরাস লিখছো, এটা দোনোটা Cl2 এক পাশে আছে, অর্থাৎ 1 আর 3/2 যোগ হবে, 5/2 থাকবে। এখানে একটা PCl5 আছে, এই PCl5টা এখানে থাকবে। আর ডেল্টা এস তাহলে কত হবে, দুটার যোগফল হবে, অর্থাৎ এখানে হবে -137.94 যোগ -317.47। সেটা যদি তোমরাকে যদি আমরা যোগ করি, দেখি এখানে আমরা কত পাই, 94 -317.47। সেটা বেসিক্যালি আসছে আমার এখানে -455.41। তাহলে ডেল্টা এসটা আসছে আমার এখানে -455.41। এখন দেখো এখানে কিলোজুল লিখবো না, এবার আমরা ফাইনালি কি করবো জানো, কোশ্চেনের মধ্যে কি দেওয়া ছিল, কিলোজুল পার মোল, সেটাকে আমরা কিলোজুল পার মোল লিখে দেবো, অর্থাৎ এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমি তোমাকে বুঝাই বলি, যখন আমরা ক্যালকুলেশন করতেছিলাম, এখানে যখন আমরা বিক্রিয়া দিয়ে যখন এই যে গুণভাগ করতেছিলাম, তখন আমরা কিলোজুল রাখছি, ঠিক আছে, মোলটাকে আলাদা হিসাব করছি, বাদ দিয়ে হিসাব করছি। কিন্তু যখন আমরা ফাইনাল রেজাল্ট লিখবো, তখন কিন্তু আমরা এখানে কি অ্যাড করে দিব বলতো, মোল জিনিসটা হচ্ছে আমরা অ্যাড করে দিব। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো সবাই ভাই, এবং এখানে কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা, তো আমরা হচ্ছে ভাই আমাদের চ্যাপ্টারের একদম শেষ দিকে ভাই জিনিসটা। সো এটা হচ্ছে যে আসলে অনেকগুলো ম্যাথ করেছি, আজকে আসলে সময় কম, আজকে আসলে শেষ করে দিতাম। সো হচ্ছে আমাদের আর একটা থিওরি একটু করে বাকি আছে, প্রশমন তাপ, যেটা হচ্ছে 15-20 মিনিট লাগবে হয়তো আরো, সেটা আমি নেক্সট লেকচারে হচ্ছে বুঝাই দিব। তো আজকে ভিডিওটা তোমার যদি ভালো লাগে, তুমি ভিডিওটা লাইক করতে পারো, ভিডিওটা তোমার মনের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।